আসসালামু আলাইকুম স্নেহের ছোট ভাই বোন, তোমাদের জন্য রাহাত ভাই চলে আসছে। ইনশাআল্লাহ আমি বেঁচে থাকতে তোমাদেরকে সাফার করতে দিব না, সবসময় তোমাদের সাথে এই যুদ্ধে, ভার্সিটির যুদ্ধ বা যে কোনো কিছুতে ফ্রি ক্লাস, ফ্রি সাপোর্ট নিয়ে আমি সবসময় তোমাদের সাথে আছি। তো চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে, যারা টাকার জন্য কোথাও কোর্স করতে পারতেছে না তাদেরকে এই জিনিসটা ঠিকানা দিয়ে দিও। এই ফ্রি ক্লাসগুলো কোথায় হবে একটু দেখায় নিয়ে তারপর আমরা শুরু করি। তো দেখো, এই ফ্রি ক্লাসগুলো তোমার হবে ভার্সিটি স্টেশন গ্রুপে। এটা ইউটিউব চ্যানেল আর হচ্ছে গ্রুপ আছে দুই জায়গাতেই। এটা আমাদের ডিএমসি স্টেশনের হচ্ছে একটা সিস্টার কনসার্ন আর কি, ভার্সিটি স্টেশন। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি ইউটিউবে সার্চ দিবা VARSITY ভার্সিটি স্টেশন, STATION ভার্সিটি স্টেশন, ইউটিউবে সার্চ দিবা। সার্চ দিয়ে তুমি কোনো স্পেস দিও না, মাঝখানে যুক্ত হয়ে যাও। সেমভাবে তুমি ফেসবুক গ্রুপ, ফেসবুকে যে তুমি ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিও, ভার্সিটি স্টেশন বানান ভুল করো না, সার্চ দিলেই তুমি পেয়ে যাবা এই ফ্রি ফেসবুক গ্রুপ এবং এই ফ্রি ইউটিউব চ্যানেলেই হচ্ছে তোমার ক্লাসগুলো হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো। তো চলো শুরু করি। তো এটা হলো এক গ্রিড জন্য ঠিক যা যা লাগবে সবকিছু। এই একটা ক্লাস করলে ইনশাআল্লাহ তোমার এক গ্রিড জন্য মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো প্রথমেই চলে আসো, আমরা এখান থেকে প্রথমে কিছু থিওরি পড়াবো, দেন আমরা থিওরি পড়ানোর পরে এটার গত 10-15 বছরে আসা এগ্রির প্রশ্ন, যত ধরনের প্রশ্ন আছে সলভ করবো, এবং আমরা থিওরি পড়াইতে পড়াইতে তোমাদেরকে সব ধরনের টেকনিক দেখাবো। ঠিক আছে? ওকে, তো চলো। আর আমি একটু নিজের পরিচয় দিয়ে নেই। আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করেছি। ঠিক আছে? আমাদের ডিএমসি স্টেশন, RTDS, তোমরা নাম শুনছো মেডিকেল অ্যাডমিশনের জন্য। ওকে, তো আসো তাহলে প্রথমে আসো পরন্ত বস্তুর সূত্র। তাহলে পরন্ত বস্তুর সূত্রে বলো তো, পরন্ত বস্তুর সূত্র এটা কে আবিষ্কার করেছেন? প্রথম যে জিনিসটা এখান থেকে মনে রাখতে হবে, পরন্ত বস্তুর সূত্র এটা গ্যালিলিও আবিষ্কার করেছেন। ঠিক আছে? তাহলে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, তাহলে এই যে গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, এখানে তিনটা সূত্র আছে, তাই না? প্রথম সূত্রটা কি? যে বাধাহীন বা বায়ু শূন্য পথে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে সকল বস্তু সমান সময়ে মাটিতে পড়বে। অর্থাৎ বাধাহীন পথে সকল পরন্ত বস্তুর সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তোমরা জানো। অর্থাৎ একই সাথে যদি আমি একটা লোহার বল আবার একই সাথে যদি একটা পাখির পালক ছেড়ে দেই, যদি সেখানে বাতাস বা অন্য কোনো কিছুর বাধা না থাকে, সমান উচ্চতা থেকে ছেড়ে দিলে এগুলো একই সময় হচ্ছে মাটিতে পৌঁছাবে। এটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র। এবার আসো গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর একটা নির্দিষ্ট সময়ে তার যে বেগটা, সেই বেগটা সময়ের সমানুপাতিক। অর্থাৎ ধরো স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পরন্ত বস্তুর, মনে করো টি সময়ে তার বেগ যদি v হয়, তাহলে এখান থেকে বলছে সেই বেগটা তার সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। এখান থেকে পরবর্তীতে আমরা লিখতে পারি হচ্ছে v1/t1 = v2/t2। তোমরা এগুলা জানো, সারা বছর পড়ছো। v1/t1 = হচ্ছে v2/t2। ওকে, আর 3 নম্বরটা কি বলছে? যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে তার অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই জিনিসটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। ধরো ব্যাপারটা এরকম হয়েছে যে স্থির অবস্থান থেকে মনে করো একটা বস্তু হচ্ছে বিনা বাধায় নিচের দিকে পড়তেছে। তাহলে এই যে স্থির অবস্থান থেকে একটা বস্তু এই যে বিনা বাধায় নিচের দিকে পড়তেছে, ধরো সে নিচের দিকে h পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, আর এই h দূরত্ব অতিক্রম করতে মনে করো তার t সময় লাগছে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব h, এটা সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি h সমানুপাতিক হচ্ছে t²। পরবর্তীতে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে অতএব এখান থেকে পরবর্তীতে আমরা একটা ইকুয়েশন এভাবে লিখতে পারি যে h1/t1² = হচ্ছে তোমার h2/t2²। সমানুপাতিক সম্পর্ক থেকে পরবর্তীতে লেখা যায়, একদম সহজ জিনিস। ঠিক আছে? তাহলে এইগুলো থেকে এগ্রিতে বা কৃষিতে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে এগুলো একটু জানলাম। আর পরন্ত বস্তুর তাহলে এই সূত্রগুলা কে দিয়েছে? গ্যালিলিও। শেষ, ডান। এইবার চলে আসো, গ্রহের গতি সম্পর্কিত হলো তোমার কেপলারের সূত্র। আচ্ছা, কেপলারের সূত্র কোনটা, কত নম্বর সূত্র? এখান থেকে এগ্রিতে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। তাহলে এগ্রি বা কৃষিতে কেপলারের কোন সূত্রটা, কত নম্বর সূত্র, চলো আমরা একটু দেখি। এই কেপলারের সূত্রগুলো মনে রাখার জন্য একটা চমৎকার ছন্দ মনে রাখবো আমরা। ছন্দটা হচ্ছে ইট, EAT, ইট। দেখো মানে খাওয়া। দেখো কেপলারের সূত্র পড়তে পড়তে তোমাদের ক্ষুধা লেগে গেছে, তাহলে ক্ষুধা লেগে গেলে ডাক্তার রাহাত ভাই তোমাদেরকে কি বলছে? খাও, খাওয়া দাওয়া করো। তাহলে ইট, EAT, ইট। ইতে হচ্ছে
ইলিপস বা উপবৃত্তের সূত্র। তাহলে ইতে হলো ইলিপস বা উপবৃত্তের সূত্র, এতে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, এতে হলো এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র, আর টিতে হলো তোমার টাইম বা সময়ের সূত্র, টিতে হলো টাইম বা সময়ের সূত্র। তাহলে বুঝছো কেপলারের তিনটা সূত্র সিরিয়ালি, অনেকের মনে থাকে না, তাহলে আজকে থেকে মনে রাখবা ইএটি ইট, ইতে ইলিপস বা উপবৃত্তের সূত্র, তাহলে প্রথম সূত্রটা ইলিপস বা উপবৃত্তের সূত্র, দ্বিতীয় সূত্রটা এতে এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র, আর তৃতীয় সূত্রটা হচ্ছে টাইম বা সময়ের সূত্র। ঠিক আছে, এর মধ্যে প্রথম সূত্র কি বলছে, যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের একটা ফোকাসে রেখে সেটা উপবৃত্তাকার পথে তার চারপাশে হচ্ছে ঘুরতে থাকে। আচ্ছা, ব্যাপারটা এরকম, প্রথম সূত্রটা এরকম কিছু একটা কথা বলছে। আমি যদি ধরে নেই যে কেপলারের প্রথম সূত্র, তাহলে তুমি খেয়াল করো যে কেপলারের প্রথম সূত্র আসলে কি বলছে, খেয়াল করো। তাহলে কেপলারের প্রথম সূত্র বলছে এই যে ব্যাপারটা এরকম। আচ্ছা, এক মিনিট। কেপলারের প্রথম সূত্র বলছে যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের একটা ফোকাসে রেখে, তোমরা ম্যাথের কনিক্স করছো না, ম্যাথের কনিক্সে বলো তো উপবৃত্ত দেখতে কিসের মতো, আরে চমচম মিষ্টির মতো, বুঝছো? এই যে দেখো উপবৃত্ত দেখতে হচ্ছে তোমার কিসের মতো, উপবৃত্ত দেখতে তোমার হলো চমচম মিষ্টির মতো দেখতে। এই যে দেখো চমচম মিষ্টির মতো দেখতে সুন্দর একটা উপবৃত্ত। তাহলে উপবৃত্তের কয়টা ফোকাস বিন্দু থাকে, ম্যাথের কনিক্সে পড়ার কথা। উপবৃত্তের দুইটা ফোকাস বিন্দু আছে, ধরো এটা একটা এটা একটা, তাহলে এই দুইটা হচ্ছে উপবৃত্তের ফোকাস বিন্দু। আচ্ছা, ফোকাস বিন্দুগুলারে আমি অন্য কালার দিয়ে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তাহলে উপবৃত্তের হচ্ছে তোমার দুইটা ফোকাস বিন্দু আছে। তাইলে ধরো প্রত্যেকটা গ্রহ, ধরো এটা হচ্ছে সূর্য, সান, তাহলে সূর্য যদি এই বিন্দুতে থাকে তাহলে প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে এমন ভাবে হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে যাতে সূর্যটা উপবৃত্তের একটা ফোকাস বিন্দুতে থাকে। অর্থাৎ সূর্য যদি এই বিন্দুতে থাকে তাহলে তার চারপাশে সে এমন ভাবে হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে যাতে সূর্যটা এই দুইটা ফোকাস বিন্দুর যে কোনো একটা ফোকাস বিন্দুতে থাকে, তাই না? কারণ আমরা ম্যাথের কনিক্সে পড়ছি উপবৃত্তের ফোকাস বিন্দু দুইটা, তো এর মধ্যে এমন ভাবে তার চারপাশে ঘুরবে যাতে সূর্যটা যে কোনো একটা ফোকাস বিন্দুতে অবস্থিত বলে মনে হয়, আর তার চারপাশে গ্রহটা উপবৃত্তাকার পথে ঘুরবে। এটাই হচ্ছে কেপলারের প্রথম সূত্র বা ল অফ ইলিপস বা উপবৃত্তের সূত্র। ক্রিস্টাল ক্লিয়ার, ইজি জিনিস। আচ্ছা, এবার চলে আসা হলো কেপলারের দ্বিতীয় সূত্রটা আমরা দেখি। কেপলারের দ্বিতীয় সূত্র বলছে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে হচ্ছে তোমার সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আর দুই নম্বরটা দিয়ে কৃষিতে খুব একটা কাজে লাগে না, খালি একটু মনে রাখবা যে গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী রেখা তারা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। একাডেমিক ক্লাস হইলে এগুলো তোমার বিস্তারিত পড়ার দরকার ছিল, এখন লাগবে না, ঠিক আছে? ওকে, এবার আসো 3 নম্বর সূত্র, যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আচ্ছা, এটা একটু আমি বলি, প্রথম সূত্র দিয়ে আমি তোমাকে বুঝাই। ধরো সূর্যের চারপাশে ধরো পুরা গ্রহটার ঘুরতে যে সময় লাগে, তাহলে ধরো এখান থেকে যাত্রা শুরু করে মনে করো সে সূর্যের চারপাশে পুরাটা একবার ঘুরে আসলো, তাহলে সূর্যের চারপাশে পুরাটা একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে? পর্যায়কাল বলে, ঠিক আছে? তাহলে যদি পর্যায়কাল যদি টি হয়, তাহলে বলতেছে ধরো গ্রহটা সূর্য থেকে এখানে যখন এখানে ছিল তখন সূর্য থেকে তার দূরত্ব ছিল এইটা, তাই না? সূর্য থেকে তার দূরত্ব ছিল একটু বেশি। গ্রহটা যখন ঘুরতে 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 এইখানে আসছে তখন দেখো সূর্য থেকে তার দূরত্বটা কিন্তু একটু কমে গেছে। গ্রহটা ঘুরতে ঘুরতে যখন এইখানে আসছে তখন সূর্য থেকে তার দূরত্ব কিন্তু আরো কমে গেছে। তার মানে এখানে কিন্তু দূরত্বটা ফিক্সড না। সূর্য থেকে গ্রহের কিন্তু দূরত্ব একবার বেশি, একবার কম, একবার একদমই কম। তাহলে এই যে এখানে দূরত্বটা ফিক্সড না, তাহলে এই সমস্ত দূরত্বগুলার যদি আমি একটা গড় কল্পনা করি, যেই সমস্ত দূরত্বগুলা কম বেশি দূরত্বগুলার যদি একটা গড় কল্পনা করি এবং সেই গড় দূরত্ব যদি এ হয়, তাহলে প্রতিটি গ্রহের যে পর্যায়কাল টি, সেই পর্যায়কালের স্কয়ার করলে সূর্য থেকে তার গড় দূরত্ব যদি এ হয় তাহলে সের এর কিউবের সমানুপাতিক, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। তাহলে প্রতিটি গ্রহের পর্যায়কাল যদি টি হয় তাহলে টি এর বর্গ অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে এ কিউব হবে, সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফল বা কিউবের সমানুপাতিক। তাহলে বুঝছো যে প্রতিটি গ্রহের পর্যায়কাল টি হইলে সেই টি এর বর্গ হচ্ছে সূর্য থেকে যদি তার গড় দূরত্ব এ হয় তাহলে এর ঘনফল বা এর কিউবের সমানুপাতিক, টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। এই সূত্র দিয়ে তোমার কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে, ঠিক আছে? তো এখান থেকে এই এর বদলে আমি তোমাকে বলি, এর বদলে অনেক সময় তুমি আরও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এভাবে ইউজ করতে পারো অথবা তুমি এইভাবে ইউজ করতে পারো যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এটা লিখলেও কেউ তোমারে মারতে আসবে না, একই জিনিস আর কি, এখানে ডিস্টেন্স বোঝাচ্ছে, গড় দূরত্ব। হ্যাঁ, ওকে। তো এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখান থেকে একটা চমৎকার জিনিস আসছে।
এবার তুমি একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে আসলে তোমার একটা চমৎকার একটা সূত্র আসছে, সেই সূত্রটা একটু মনে রাখো, এখান থেকে হচ্ছে অ্যাগ্রিতে কাজে লাগবে, যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসলে আসতেছে 4π² বাই জিএম ইন্টু আর কিউব। তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π² বাই জিএম ইন্টু আর কিউব, এরকম একটা চমৎকার সূত্র এখান থেকে আসতেছে। তো বুঝতেই পারতেছো যে এখানে হচ্ছে এই যে 4π² বাই জিএম, এই পুরো অংশটা হচ্ছে ধ্রুবক, 4π² বাই জিএম এই পুরো অংশটা হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবককে যদি কোনো জায়গা থেকে বের করে নিয়ে আসো, সমানুপাতিক চিহ্ন চলে আসে, তো তখনই চিহ্নটা হয়ে যায় টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। ক্রিস্টাল ক্লিয়ার যে এই পার্টটা হচ্ছে এখানে ধ্রুবক, ধ্রুবককে বের করে নিয়ে আসলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে। এর মধ্যে কোনটাকে আমি একটু বলে দিই, একটু বেসিক কনসেপ্ট বলে দিই, কাজে লাগবে। টি হচ্ছে, ধরো সূর্য, এটা যদি সূর্য হয় আর ধরো এটা হচ্ছে পৃথিবী, তাহলে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, তাহলে এইখানে টি হচ্ছে যে ঘুরছে তার পর্যায়কাল। একটু এগুলো বলে দিই, এগুলো তোমার কনসেপ্ট বিল্ড করতে অনেক হেল্প করবে শর্ট টাইমে, এবং এটা তোমার ভার্সিটি পরীক্ষাগুলো খুবই কাজে লাগবে, নয়তো তুমি উল্টাপাল্টা ধরবা। তাহলে যে ঘুরছে তার পর্যায়কাল। আমি একটা এক্সাম্পল দিছি, কি এক্সাম্পল দিয়েছি, যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, তাহলে এখানে কে ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, তাহলে টি হচ্ছে পৃথিবীর পর্যায়কাল। বলতো সূর্যের চারপাশে পৃথিবীর পর্যায়কাল কত, পুরাটা ঘুরতে 365 দিন সময় লাগে, তার মানে এখানে পৃথিবীর পর্যায়কাল টি এর মান 365 দিন হবে। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে যে ঘুরতেছে তার পর্যায়কাল। 4π², পাই তো ধ্রুবক 3.1416 তুমি জানো, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মানও ফিক্সড। এখানে এমটা কি, এম হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, তাহলে এখানে এম হচ্ছে আসলে সূর্যের ভর, এখানে বড় হাতের এম মনে রাখবা, সূর্যের ভর বা যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর। এখানে পৃথিবী কিন্তু আলটিমেটলি সূর্যের চারপাশে ঘুরছে, তাহলে যাকে কেন্দ্র করে ঘুরছে এই এমটা আসলে তার ভর। আমাদের এই এক্সাম্পলে বড় হাতের এম হলো সূর্যের ভর। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এই এমটা হলো যাকে কেন্দ্র করে ঘুরছে, বা এইভাবে বলতে পারো যার চারপাশে ঘুরছে। এখানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তাহলে বড় হাতের এম হচ্ছে সূর্যের ভর। ঠিক আছে, তাহলে এখানে এম হচ্ছে যার চারপাশে ঘুরছে তার ভর, তাহলে যার চারপাশে ঘুরছে তার ভর। তুমি ধরো একটু ফান করে বলি, তুমি ধরো সখিনার চারপাশে ঘুরতেছো, তাহলে এখানে বড় হাতের এম হবে সখিনার ভর, তাহলে যার চারপাশে ঘুরবা তার ভর, তাহলে সখিনার চারপাশে ঘুরলে বড় হাতের এম হবে সখিনার ভর। আর তুমি সখিনার চারপাশে ঘুরছো, তাহলে তোমার পর্যায়কাল হবে এই যে টি। বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট? একটু ফান করে বললাম, ঠিক আছে, ওকে। তাহলে পারা যাবে। এইবার চলে আসো, আর এই আটটা কি ভাইয়া? এই আটটা হচ্ছে এই যে দেখো, এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে না, তাহলে এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তাহলে এই যে সূর্য থেকে যে তার ডিস্টেন্স বা তার যে দূরত্বটা, গড় দূরত্ব, সেই গড় দূরত্ব হচ্ছে আর, অর্থাৎ যেই দূরত্বে ঘুরতেছে সেই গড় দূরত্ব। তাহলে পৃথিবী তো সূর্যের চারপাশে একটা দূরত্ব মেনটেন করে ঘুরতেছে, তাহলে সেই গড় দূরত্বটাই হচ্ছে আর। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা সূত্র শিখলাম, এই সূত্রটার এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে। তাহলে এখন থেকে মনে রাখবা, যার চারপাশে ঘুরছে তার ভর হচ্ছে এটা, যে ঘুরছে তার পর্যায়কাল এটা, যে ঘুরছে তার দূরত্বটা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কেপলারের তিনটা সূত্র, কৃষিতে যা যা আসে শেষ। এবার আসো মহাকর্ষ বলের প্রকৃতি। আচ্ছা, মহাকর্ষ বলের প্রকৃতি পড়ানোর আগে তাহলে আমাদের এখন লাগবে হচ্ছে ভাইয়া মহাকর্ষ বল জিনিসটা কি। তো চলো, মহাকর্ষ বল, তাই না? নাম শুনে একটা কি জানি মনে হয়, মহাকর্ষ বিশাল কিছু একটা মনে হয়। আমি যখন জীবনে প্রথমবার এই মহাকর্ষ বল সম্পর্কে জানছি, আমার কাছে মনে হচ্ছে মহাকর্ষ, ভাই না জানি কত মহান, আসলে তো দেখি কিছুই না। যাই হোক, তাহলে মহাকর্ষ, তাহলে এখন আমাদেরকে মহাকর্ষ বল সম্পর্কে পড়তে হবে। তো তুমি একটা সিম্পল ফ্যাক্ট তুমি চিন্তা করো, এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল সম্পর্কে হচ্ছে তুমি যদি পড়তে চাও, তাহলে তুমি একটা সিম্পল জিনিস তুমি চিন্তা করো। দেখো মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বলের ক্ষেত্রে তুমি দেখো এফ, এই সূত্রটা সবাই জানো, এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। আচ্ছা, এখানে এম এম জিনিসটা কি, চল আমরা একটু ফেস করি, বা জি m1 m2 বাই ডি স্কোয়ার। আচ্ছা, m1 m2 ব্যবহার করলে আমার মনে হয় আরো বেটার হয়। তাহলে জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আসলে কোনটা কি একটু একবার বলি। ধরো এটা হলো একটা বস্তু, এটা মনে করো আর একটা বস্তু, তাহলে এটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব। আচ্ছা,
ধরো প্রথম বস্তুর ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2, আর এদের মধ্যকার দূরত্ব মনে করা হচ্ছে তোমার d। তাহলে এটা m1, এটা m2, আর এদের মধ্যকার দূরত্ব যদি d হয়, তাহলে মহাকর্ষ বলের সূত্র বলে F = হচ্ছে g ইন্টু এদের ভর দুইটার গুণফল আর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের স্কোয়ারটা নিচে যাবে। তাহলে F = g ইন্টু m1 m2 বাই d স্কোয়ার। ঠিক আছে, ওকে। অর্থাৎ এদের ভর দুইটাকে গুণ করবা আর এদের যে মধ্যবর্তী দূরত্বটা সেই দূরত্বকে স্কোয়ার করে ভাগ করে দিবা, একটা জি দিয়ে গুণ করবা, সেটাই হবে এই বস্তু দুইটার মধ্যকার আকর্ষণ বল। এটাই কি হবে? বস্তু দুইটার মধ্যকার আকর্ষণ বল। দ্যাট মিনস ও ওকে ঠিক এই বলে হচ্ছে আকর্ষণ করে, আবার ও ওকে ঠিক সেম বলে আকর্ষণ করে। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট মনে রাখবা, মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণধর্মী বল, এটা কখনো বিকর্ষিত হয় না। মহাকর্ষ বল সবসময় একটা আরেকটাকে আকর্ষণ করতেছে। তাহলে মহাকর্ষ বল এটা অলওয়েজ কি ধরনের বল? এটা অলওয়েজ হলো তোমার আকর্ষণধর্মী বল। ঠিক আছে, তাহলে এই বলটা অলওয়েজ হচ্ছে তোমার আকর্ষণধর্মী হবে। তাহলে এই বলটা অলওয়েজ তোমার আকর্ষণধর্মী বল। আর এই বলটা সবসময় দেখো বস্তু দুইটার সংযোগকারী যে সরল রেখা, দেখো সেই সরল রেখা বরাবর কাজ করে। আমি বস্তু দুইটাকে মনে করে একটা সরল রেখা দিয়ে যুক্ত করছি, দেখো সেই সরল রেখা বরাবর কাজ করে। তার মানে মহাকর্ষ বল হচ্ছে অলওয়েজ আকর্ষণধর্মী বল, এটা কাজ করে হচ্ছে সংযোগকারী সরল রেখা বরাবর হলো কাজ করে। ঠিক আছে, আচ্ছা, সাথে আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট এখান থেকে বাচ্চারা। আরেকটা জিনিস কি? এই বলটা এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো বলের সাথে দেখো এদের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বের বর্গের কি সম্পর্ক? দেখো বলটা উপরে থাকলে সমীকরণে দেখো এটা নিচের দিকে আছে, এফ উপরে থাকলে ডি স্কোয়ার নিচে আছে, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বলটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার খেয়াল করো, বলটা এখানে উপরে আছে আর এদের যে দুইটা ভর, একটার ভর m1 আর একটার ভর m2, দেখো এদের ভর দ্বয়ের যে গুণফল সেই গুণফলটা উপরে, দেখো বলটা উপরে, তার মানে এই বলের সাথে এদের ভরদ্বয়ের যে গুণফল তার সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক ব্যস্তানুপাতিক তো বুঝো যে একটা উপরে থাকলে আর একটা নিচে থাকলে এটা ব্যস্তানুপাতিক, আর একটা উপরে এটা উপরে বা এটা নিচে এটাও নিচে, তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে দেখো বলটাও উপরে আবার ভরের গুণফলটাও এই পাশে উপরের দিকে, তাহলে দুইটাই উপরের দিকে, মানে সমানুপাতিক সম্পর্ক। তার মানে মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ বা স্কোয়ারের ব্যস্তানুপাতিক। এটা আকর্ষণধর্মী বল এবং এটা সবসময় সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে। ক্রিস্টাল ক্লিয়ার? এবং মহাকর্ষ বলের যে ধ্রুবকটা জি, এই জিটা কারো উপর নির্ভর করে না, এটা কারো উপর নির্ভর করে না। এটা তড়িৎ ক্ষেত্রে আছে নাকি চৌম্বক ক্ষেত্রে আছে নাকি মাঝখানে কোনো মাধ্যম আছে নাই, জরিনা সখিনা যা আছে কোনো কিছুর উপরে নির্ভর করে না। ঠিক আছে, মানে এটা কোনো কিছুর উপরে নির্ভর করে না। তাহলে যদি সে কোনো কিছুর উপরে নির্ভর না করে তাহলে বলো তো এই জিনিসটা কি? এই জন্য এটারে বলা হয় সার্বজনীন বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এই জন্য এটাকে সার্বজনীন কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয়। এই জন্য এটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। তাহলে বুঝছো সার্বজনীন মানে কি? সে কারো উপর নির্ভরশীল নাই, সে কারো উপর নির্ভর করে না। অর্থাৎ সে তড়িৎ ক্ষেত্রে আছে নাকি চৌম্বক ক্ষেত্রে আছে নাকি কোনো মাধ্যম নাই, পানির মধ্যে আছে, সাগরের মধ্যে আছে, জরিনা সখিনা আশেপাশে আছে, কোনো কিছুর উপরই সে নির্ভর করে না। এই জন্য এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আর যেহেতু এই ধ্রুবকটা এখানে আছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে মহাকর্ষ বলও কোনো কিছুর উপর নির্ভর করে না। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র নাকি মাধ্যম নাই, সাগর মহাসাগর কোথায় আছে না আছে, কোনো কিছুর উপরে নির্ভর করে না। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো যদি জানো তাহলে আমরা এখন মহাকর্ষ বলের প্রকৃতি থেকে এমসিকিউ আসতে পারে, অ্যাগ্রি, জিএসটি, আরইউতে এমসিকিউ আসতে পারে। তাহলে দেখো, তাহলে মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যকার হচ্ছে তোমার পারস্পরিক আকর্ষণ বল। মহাকর্ষ বল বস্তু দুটির সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। মহাকর্ষ বল দেখো বস্তুদ্বয়ের মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হয়। মহাকর্ষ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে দেখছো যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মহাকর্ষ বল ওই যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, কারণ যাই দাও না কেন সবসময় সেম থাকবে, জি এর মান কোনো কিছুর উপরে নির্ভর করে না। তারপরে বস্তু দুটি সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে এবং এটা সবসময় আকর্ষণ বল। দেখছো, আরেকবার রিক্যাপ করে দিলাম, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করায় দিলাম। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা পারবো এবং এই টাইপের জিনিসগুলা মেডিকেলেও কিন্তু আসে। এই টাইপের জিনিসগুলা হচ্ছে তোমার মেডিকেলেও আসে। আমি জানি, হ্যাঁ আমি জানি তোমাদের মধ্যে যারা আছো অনেকেই হয়তো মেডিকেলে হলো সেকেন্ড টাইম দিবা না, অনেকেই তোমাদের মধ্যে আছো যারা হচ্ছে মেডিকেলে সেকেন্ড টাইম দিবা। তাহলে যারা মেডিকেলে সেকেন্ড টাইম দিবা অলরেডি, তাদের জন্য হচ্ছে কি এই সমস্ত জিনিসগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, আর
ভাইয়া মেডিকেলে সেকেন্ড টাইম দিব, ভাইয়া আসলে একটু আর্থিক সমস্যা আছে, বা আসলে বুঝতেছি না কোথায় ভর্তি হব, যাচাই বাছাই করতে চাচ্ছি, বা আমি সম্পূর্ণ ফ্রিতে, ভাইয়া কি কোনো আছে? আপনি যেমন অ্যাগ্রির ফ্রি ক্লাস নিচ্ছেন, এরকম কি মেডিকেলের জন্য ফ্রি ক্লাস আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? আমি বেঁচে আছি না? ইনশাআল্লাহ আমি বেঁচে থাকতে বাংলাদেশের কোনো ছাত্রছাত্রীকে সাফার করতে দিব না। মেডিকেল অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট আছে। সেই ফ্রি প্লেলিস্টটা কোথায়, চলো একটু দেখায় আসি। সম্পূর্ণ ফ্রি, আমার কোনো একটা টাকাও এখান থেকে লাভ হবে না, তবে সম্পূর্ণ ফ্রি, তোমার অনেক লাভ হবে। দেখো, ইউটিউবে যাবা, ইউটিউবে যে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, ন্যানো মেডিকেল কোর্স, এই যে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স, এরকম একটা জিনিস আসবে। 123টা ভিডিও দেখতে থাকো। এটা অলরেডি হচ্ছে 1,62,000 প্লাস ছাত্রছাত্রী হচ্ছে দেখছে। দেখি এটা প্লেলিস্টটা, অলরেডি এটা হচ্ছে 1,62,000 প্লাস ছাত্রছাত্রী দেখছে সারা বাংলাদেশে। তুমিও দেখো, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, মেডিকেল অ্যাডমিশনের যে 5টা সাবজেক্ট সব কিছুর ক্লাস আছে। ঠিক আছে, দেখো এই যে ইংলিশ ক্লাস আছে, দেখো বায়োলজি ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে, ফিজিক্স ক্লাস আছে, সব কিছুর ক্লাস আছে। মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে। তোমার যত গ্যাপ, সমস্ত গ্যাপ পূরণ হবে জাস্ট এই এক ক্লাসগুলা করো। ভাই ফ্রি ক্লাস করতে তো কোনো সমস্যা নাই, একটা দুইটা ক্লাস করো, আমি শিওর তোমার আর জীবনে বলতে হবে না এই ক্লাসগুলো করার কথা। তুমি নিজের থেকেই করবে এবং বন্ধু বান্ধবদের সাথে হচ্ছে শেয়ার করবা, জুনিয়রদের সাথে শেয়ার করবা। ঠিক আছে, এগুলো মেডিকেল অ্যাডমিশনের সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট এবং সবচেয়ে ডিটেলসে পড়ানো প্লেলিস্ট। সারা বাংলাদেশে আর কোনো প্লেলিস্ট পাবা না যেখানে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে। আমরা এখানে পড়াইছি এবং এই জন্য এটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে, দেখতে পারো। আর এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সামজিৎ সিরাজ, ও এক্সট্রা সিলেবাস পড়ছে আমাদের এই প্লেলিস্ট ফ্রি ক্লাস করে, জাতীয় মেধায় দ্বিতীয়। বুঝতে পারতেছো? ওকে, তো এটা একদম অমূল্য রত্ন, তুমি করতে পারো। ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, অথবা এই যে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ইউটিউবে সার্চ দিলেই পাবা, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে। ওকে, তাহলে আশা করি মেডিকেলের জন্য তোমাদের ফ্রি ক্লাস নিয়ে আর কোনো টেনশন নাই। আমি তোমাদের সকল প্রবলেমগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ যদি সামর্থ্য দেয়, সকল প্রবলেমই সলভ করার জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, ফ্রি ক্লাস ফর মেডিকেল। ঠিক আছে, তাহলে মেডিকেল ফ্রি ক্লাসের জন্য তুমি কি করবা? মেডিকেল ফ্রি ক্লাসের জন্য ইউটিউবে যাবা, ইউটিউবে যে সার্চ দিবা ন্যানো মেডিকেল কোর্স। ঠিক আছে, ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, সম্পূর্ণ ফ্রি। ওকে, তো চলো তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে চলে যাই। এটা খুব ইম্পর্টেন্ট। আসো, মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে প্রথমেই চলে আসো। মহাকর্ষীয় ধ্রুবক এখান থেকে আসবে, মহাকর্ষীয় ধ্রুবকের মান কত কি এগুলো আসবে। দেখো জি এর মান কত, চলো আমরা একটু দেখি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মানগুলো হচ্ছে, আমরা একটু দেখি। জি এর মান একটু মুখস্থ রাখতে হবে, 6.673 ইন্টু 10⁻⁻11। তাহলে বড় হাতের জি কে মহাকর্ষীয় ধ্রুবক বলে, তাহলে মানটা কত? 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা একটা প্রশ্ন, তাহলে অ্যান্সারটা মান সহ মুখস্থ রাখতে হবে, 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার আসো এটার মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের হচ্ছে মাত্রাগুলো আমাকে মনে রাখতে হবে। মাত্রাগুলা কি? দেখো নিউটন কিসের একক, এককগুলা থেকে তুমি খেয়াল রাখবা। নিউটন হচ্ছে বলের একক, তো তুমি একটু পাশে আমি তোমাকে লিখি বলের একক। বল ইজ ইকুয়াল টু কি? ফাদার ইজ ইকুয়াল টু মাদার, ফাদার ইজ ইকুয়াল টু মাদার। তাহলে বলের একক হচ্ছে নিউটন, তাহলে নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তো ভরের একক হচ্ছে কেজি ইন্টু ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বলো কেজি কি? কেজি হলো ভরের একক, তাহলে ভরের একক, ভর কি ইংলিশে বলে মাস, মাস থেকে বড় হাতের এম আসছে, এম, সাথে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্য কি ইংলিশে কি বলে? লেন্থ, লেন্থ থেকে আসছে বড় হাতের এল, লেন্থ থেকে আসছে বড় হাতের এল। সেকেন্ড কিসের একক? সময়ের একক। সময় মানে কি? টাইম, তাহলে বড় হাতের টি, তাহলে টি এর উপরে পাওয়ার কত হবে? -2, টি এর উপরে পাওয়ার কত হবে? -2। তার মানে তুমি বুঝলা বলের মাত্রা, তাহলে বলের মাত্রা হচ্ছে ml টি ইনভার্স 2। আবার বলি, ফাদার ইজ ইকুয়াল টু মাদার, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এখানে এফ মানে বল মানে নিউটন, তাহলে নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে ভর গুণ ত্বরণ মানে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেজি হচ্ছে ভরের একক মানে মাস মানে বড় হাতের এম, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক তাহলে লেন্থ বড় হাতের এল, সেকেন্ড হচ্ছে সময়ের একক তাহলে বড় হাতের টি, তাহলে টি টু দি পাওয়ার -2, তাহলে ml টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে এখানে যে বলের মাত্রা এন, এর বদলে ml টি, তাহলে বলের জায়গায় ml টি টু দি পাওয়ার -2 বসাইলাম। বাকিটা একদম ইজি। দেখো মিটার স্কোয়ার, মিটার কিসের একক?
তাহলে মিটার হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্য মানে লেন্থ এল, তাহলে এল স্কোয়ার, তাহলে ইন্টু এল স্কোয়ার ইন্টু দেখো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো কেজি হচ্ছে ভরের একক মানে মাস, এম 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 এর উপর পাওয়ার কত হবে, তাহলে এম এর উপর পাওয়ার হবে -2। এখন তুমি কাটাকাটি করো, সূচকের নিয়মে তো কাটাকাটি শিখছো নাকি, শিখছো না, যে এখানে m টু দি পাওয়ার 1 আর এখানে m টু দি পাওয়ার -2, তাহলে 1 ইন্টু m টু দি পাওয়ার -2, তাহলে সূচকের নিয়মে গুণ করলে পাওয়ারগুলা যোগ হয়, তাহলে একের সাথে -2 যোগ করলে -1, তাহলে m টু দি পাওয়ার -1। জানো তো এগুলা তোমরা। এখানে একটা এল আর এখানে এল স্কোয়ার, একটা এল মানে এল টু দি পাওয়ার 1 আর এটা হচ্ছে এল স্কোয়ার, তাহলে এল টু দি পাওয়ার 1 ইন্টু এল স্কোয়ার মানে কি সূচকের নিয়মে পাওয়ারগুলা যোগ করতে হবে, তাহলে 1 এর সাথে 2 যোগ হয়ে কত হবে 3, তাহলে এল কিউব। ঠিক আছে, আর কি আছে, আচ্ছা টি তো যা ছিল তাই, তাহলে এটাই হচ্ছে মাত্রা। ক্রিস্টাল ক্লিয়ার। আরেকবার বলি, m টু দি পাওয়ার 1 আর এটা হচ্ছে m টু দি পাওয়ার -2, সূচকের নিয়মে গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয়, তাহলে একের সাথে -2 যোগ করলে কত হয় -1, এই জন্য m টু দি পাওয়ার -1। এখানে l মানে l টু দি পাওয়ার 1 আর এখানে l স্কোয়ার, তাহলে l টু দি পাওয়ার 1 আর l স্কোয়ার গুণ করলে কত হয়, পাওয়ার যোগ হবে 1 যোগ 2 3 হয়ে যাবে। আর এখানে t টু দি পাওয়ার -2 মানে t টু দি পাওয়ার -2 থাকবে, তাহলে এটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবকের হচ্ছে মাত্রা। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হচ্ছে এটা, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে m ইনভার্স 1 l কিউব t টু দি পাওয়ার হচ্ছে -2। আচ্ছা এবার চলে আসো ভাইয়া অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ জিনিসটা কি, এই অভিকর্ষ ত্বরণ থেকে তোমার বেশ কিছু জিনিস লাগবে, তাহলে অভিকর্ষ ত্বরণটা আমরা একটু সুন্দর করে পড়াবো, এখান থেকে 2-3টা শর্টকাট দেখাবো। তাহলে আসো এটা আমরা সুন্দর করে পড়াবো এবং এখান থেকে আমরা 2-3টা শর্টকাট দেখাবো। তো প্রথমেই চলে আসো হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে অভিকর্ষ ত্বরণ, দেখো অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে তুমি নিজে একটু খেয়াল করো। আচ্ছা অভিকর্ষ ত্বরণ, তো এটাকে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে জি ইজ ইকুয়াল টু হচ্ছে আদর্শ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জি এর মান কত, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অভিকর্ষ ত্বরণ এটা আদর্শ অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত, 45 ডিগ্রি অক্ষাংশে। একটা জিনিস একটু মনে রাখবা, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে হচ্ছে আদর্শ অভিকর্ষ ত্বরণ পাওয়া যায়। কৃষিতে একবার প্রশ্ন আসছিল যে কত ডিগ্রি অক্ষাংশে আদর্শ অভিকর্ষ ত্বরণ পাওয়া যায়, 45 ডিগ্রি অক্ষাংশে। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে। ভাইয়া 45 ডিগ্রি অক্ষাংশ জিনিসটা কি, এটা তোমার লাগবে না, এখন একাডেমিক ক্লাস হইলে আমি এটা তোমার সুন্দর করে বুঝাইতাম। ভূগোলের ব্যাপার, ভূগোলের জিনিসপত্র তোমার এখন লাগবে না, এই জন্য জাস্ট মনে রাখো, ঠিক আছে? চান্স পাইতে হবে, তাই না বাচ্চারা? চান্স পাইতে হবে এখন। কৃষি, ওকে। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানটাকে আদর্শ ধরা হয়, তাহলে জি এর মানটাই আদর্শ, আদর্শ জি বলে ধরা হয়। ওকে আচ্ছা এবার আসো, এই যে জি এর যে সূত্রটা, এখান থেকে বেশ কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, প্রথম ঝামেলাটা হইলো এই জি এর 3টা সূত্র আছে। জি এর এখন আমরা 3টা না 4টা সূত্র পড়বো, 4টা সূত্র, 4 ধরনের সূত্র। তো চলো এই 4 ধরনের সূত্রগুলার 4টা কেস আমরা এখন এখান থেকে 4টা কেস দেখব। দেখি 4টা কেস আমরা দেখতে পারি কিনা। এটা হচ্ছে কেস 1, এই কেস 2টার মধ্যে আবার 2টা কেস, কেস 1 মানে কেস 2 এর মধ্যে 2টা, ঠিক আছে? তো চলো তাহলে আমরা কেস 1টা দেখি। প্রথম কেস বা প্রথম শর্তটা আমরা একটু দেখি। তাহলে কেস 1টা হচ্ছে তখনই প্রযোজ্য হবে যখন বস্তুটা ভূপৃষ্ঠে আছে। কেস 1টা আমি আবারও মনে করাই দিই, এটা তখনই প্রযোজ্য হবে যখন বস্তুটা হচ্ছে ভূপৃষ্ঠে থাকবে। ধরো এটা হচ্ছে আমাদের সেই সুন্দর পৃথিবী, তাহলে বস্তু হচ্ছে এবার পৃথিবী পৃষ্ঠে অবস্থান করতেছে। তাহলে বস্তু যদি এই যে পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে, কেস 1, সেই ক্ষেত্রে জি বের করার সূত্র হচ্ছে জি ইজ ইকুয়াল টু হলো জিএম বাই আর স্কোয়ার, বড় হাতের আর স্কোয়ার। যেখানে কোনটাকে আমি বলে দিচ্ছি, জি হচ্ছে এই যে ভূপৃষ্ঠের জি, বস্তু এখন ভূপৃষ্ঠে অবস্থান করতেছে। এই বড় হাতের জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা তুমি আমার থেকে ভালো মতো জানো। এই বড় হাতের জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই এম হচ্ছে পৃথিবীর ভর, এই এম হলো পৃথিবীর ভর। তাহলে এখানে এম হলো পৃথিবীর ভর, আর এই যে আর, এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ধরো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এই যে ভূপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা, সেটা ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা ব্যাসার্ধ না? তাহলে এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, বুঝতেই পারতেছো? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো তখন সূত্র হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার যে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার কখন হবে, যখন বস্তু আসলে ভূপৃষ্ঠে থাকবে। তাহলে কেস 1টা হচ্ছে বস্তু ভূপৃষ্ঠে,
তাহলে বস্তু ভূপৃষ্ঠে থাকলে এরকম একটা জিনিস হবে। এবার আসো কেস 2। কেস 2টা একটু লেন্দি কেস। কেস 2টার মধ্যে আবার দুইটা স্ট্যান্ডার্ড আছে। কেস 2, কেস 2 হচ্ছে বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে থাকবে। এবার আর বস্তু ভূপৃষ্ঠে নাই, তাহলে বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে থাকবে। তাহলে বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে, তাহলে বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে উপরে থাকে তাহলে কেস 2 হবে। তাহলে সেই কেস 2টা কি দেখো, এটার দুইটা সূত্র আছে। ধরো এইবার বস্তুটা ভূপৃষ্ঠে নাই, বস্তুটা ভূপৃষ্ঠ থেকে ধরো h উচ্চতায় আছে, ঠিক আছে। তাহলে এবার আসো, এবার সেই ক্ষেত্রে আমারে বলো তো এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে এবার বস্তুর দূরত্বটা কতটুকু আমাকে বলতে পারবা? তাহলে এবার কিন্তু কেন্দ্র থেকে কিন্তু বস্তুর দূরত্বটা হচ্ছে এই পুরাটা। বস্তু কিন্তু এবার ভূপৃষ্ঠ নাই, ভূপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত। তাহলে এবার দেখো পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যে দূরত্বটা ডি, সেই ডিটাকে এখন আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা হচ্ছে এইচ। তার মানে এবার ডি ইজ ইকুয়াল টু আসলে আর প্লাস এইচ লেখা যায়। দেখো এই পুরা ডিটা, এই পুরা ডিকে আমরা এখন দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর আর ভূপৃষ্ঠ থেকে দেখো বস্তুর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই পুরা ডিকে আমরা এখন দুই ভাগে ভাগ করতে পারি। বড় হাতের আর যেটা পৃথিবীর ব্যাসার্ধ, আর আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হলো ছোট হাতের এইচ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এইচ। তাহলে ডি ইজ ইকুয়াল টু যদি আর প্লাস এইচ বলি তো তখন তাহলে এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে উপরে থাকলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জিএইচ ইজ ইকুয়াল টু হবে তখন জিএম বাই ডি স্কোয়ার। জিএম বাই ডি স্কোয়ার, এখন এখানে তুমি ডি এর মান বসায় দাও, তাহলে এটা হবে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ক্রিস্টাল ক্লিয়ার? কারণ এখানে ডি হচ্ছে দুইটা জিনিস, পৃথিবীর ব্যাসার্ধ আর প্লাস ভূপৃষ্ঠ থেকে হচ্ছে বস্তুর উচ্চতা এইচ। তাহলে আর প্লাস এইচ, তাহলে ডি এর জায়গায় আর প্লাস এইচ বসাও, তাহলে স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে বুঝছো এই সূত্রটা কখন হবে? এই সূত্রটা তখনই হবে যখন বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত। এবার কিন্তু বস্তু আর ভূপৃষ্ঠ নাই, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত। তাহলে জিএইচ ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস যদি তোমরা বুঝতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে বস্তু যদি ভূপৃষ্ঠের গভীরে থাকে, ধরো বস্তু হচ্ছে তোমার গভীরে আছে, তাহলে এটা হচ্ছে কেস 3। তাহলে এবার আসো হচ্ছে কেস 3। কেস 3 হচ্ছে বস্তু ভূপৃষ্ঠে আছে, মনে করো বস্তু, আচ্ছা এবার হলো বস্তু ভূপৃষ্ঠের ভিতরে। বস্তু ভূপৃষ্ঠের ভিতরে, এই যে এরকম। তাহলে বস্তু হচ্ছে এবার ভূপৃষ্ঠের ভিতরে, ভিতরে এবার উপরেও না ভিতরে। তাহলে সেই ক্ষেত্রে বের করা সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। যেখানে এইচ হলো, যেখানে এইচ এর পরিচয় কি, এইচ হলো ভূপৃষ্ঠ থেকে বস্তুর গভীরতা। এইচ হলো এই যে ভূপৃষ্ঠ থেকে বস্তু কতটুকু গভীরে আছে সেই গভীরতা হচ্ছে এবার এইচ। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে বস্তু যদি ভূপৃষ্ঠের ভিতরে থাকে তাহলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বের করা সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। যেখানে বড় হাতের আর বুঝতেই পারতেছো পৃথিবীর ব্যাসার্ধ বা রেডিয়াস, এই জি হচ্ছে ভূপৃষ্ঠের জি। আর এখানে এইচ কি, এইচ হলো ভূপৃষ্ঠ থেকে বস্তুর গভীরতা। ধরো বস্তু ভূপৃষ্ঠ থেকে এইটুকু গভীরে আছে, তাহলে এই এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বস্তুর গভীরতা হচ্ছে এইচ। ঠিক আছে, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আমি দেখায় দিই কোনটা কি। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর জি হচ্ছে ভূপৃষ্ঠের জি। এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠের জি। ক্রিস্টাল ক্লিয়ার? এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি। ঠিক আছে, তাহলে 1 জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, আচ্ছা এবার আসো হচ্ছে বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে উপরে থাকে, তাহলে বলছিলাম দুইটা কেস, একটা হচ্ছে এই সূত্র, আরেকটা সূত্র আছে। সেই আরেকটা সূত্রটা কি? সেই আরেকটা সূত্র হচ্ছে এই যে এরকম, বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকলে, লেখো বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ, তাহলে বস্তু ভূপৃষ্ঠ থেকে যদি কোনো কারণে এইচ উচ্চতায় থাকে, তাহলে সেই এইচ উচ্চতায় থাকলে তখন দেখো
যে জিএইচ ইজ ইকুয়াল টু আরেকটা সূত্র আছে জি ইন্টু 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর, তখন জিনিসটা হয়ে যায় জিএইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর। এটা তো বুঝতেই পারতেছো, জিএইচ হলো ওই যে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, আর শুধু জি হলো ভূপৃষ্ঠের জি, শুধু জি হলো এই ক্ষেত্রে ভূপৃষ্ঠের জি। আচ্ছা, এই এইচ হচ্ছে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এই যে এই এক্সাম্পলের এই এইচ হলো এই যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? ওকে, আর আর হচ্ছে ব্যথা, পৃথিবীর ব্যাসার্ধ, এটা তো বুঝতেই পারতেছো। এখন এটা মনে রাখার টেকনিক কি ভাইয়া? এই সূত্রটা তো আমার কাছাকাছি লাগে, এটা কার সাথে কাছাকাছি লাগবে জানো? এটা হচ্ছে এই যে এটার সাথে তোমার একই মনে হবে, যে এটা হচ্ছে ভাইয়া জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, আর আপনি এই সূত্রটা বলছেন যে জি ইন্টু 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর, তাহলে এখানে ভাইয়া একটা 2, এখানে 2 এইচ, আর এখানে হচ্ছে শুধু এইচ। এটা মনে রাখবো কেমনে? এটা মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে। এখানে তুমি কি করছো? গভীরে নামছো না, নিচে নামছো না, তাহলে নিচে নামলে তোমার লেভেল নিচে নেমে গেছে, নিচে নামলে তোমার লেভেল নিচে নেমে গেছে মানে 1 হয়ে গেছে, এই জন্য এখানে 1 ইন্টু এইচ মানে শুধু এইচ। আর এখানে তুমি উপরে উঠছো, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠছো মানে উপরের দিকে উঠছো, লেভেল আপ হয়েছে, তাহলে লেভেল আপ হয়ে 1 থেকে 2-এ চলে গেছো, 2 লেভেলে চলে গেছো, লেভেল আপ মানে 1 থেকে 2-এ গেছো, এই জন্য এখানে 2। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমি এমনি মনে রাখতাম, নিচে নামছি লেভেল ডাউন, 1-এর মধ্যে আছি তাহলে 1 ইন্টু এইচ, উপরে উঠছি লেভেল আপ, তার মানে 1-এর জায়গায় লেভেল 2 তাহলে 2h, ঠিক আছে? বুঝছো? ওকে, মনে রাখবা এভাবে। এবার আসো হচ্ছে এখান থেকে 2-3টা শর্টকাট, যেটা আমার পরীক্ষায় অনেক বেশি কাজে লাগবে। শর্টকাটটা হচ্ছে চাঁদে অভিকর্ষজ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মধ্যে একটা তুলনা দিবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি মনে রাখবা চাঁদের অভিকর্ষজ ত্বরণ, এগুলো একটু তোমার শর্টকাটের জন্য লাগবে। চাঁদের অভিকর্ষজ ত্বরণ, শর্টকাট সেটা হলো পৃথিবীর সাথে চাঁদের অভিকর্ষজ ত্বরণের একটা মান দেওয়া থাকবে। তাহলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ, সেই ক্ষেত্রে তুমি মনে রাখবা এটা হচ্ছে ব্যাসার্ধকে গুণ করবা, সরি ব্যাসার্ধকে স্কোয়ার করবা। আমি শর্টকাটটা বলে দিচ্ছি, পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ হবে তাকে স্কোয়ার করবা, আর নিচে হবে হচ্ছে ভর, ঠিক আছে? তাহলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ, এটা বের করার নিয়ম হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ সেই জিনিসটাকে স্কোয়ার করবা, আর ডিভাইডেড বাই পৃথিবীর ভর যত গুণ সেটা নিচে থাকবে, ইনটু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে শর্টকাট। ইনটু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, বুঝছো? এই টাইপের ম্যাথ একগ্রিতে আসে। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ দিয়ে বললে শর্টকাট। আর যদি এটা ওজন দিয়ে বলে, দেখো এটা যদি বলে যে চাঁদে বস্তুর ওজন, ধরো এবার অভিকর্ষজ ত্বরণ দেয় নাই, বলছে আচ্ছা চাঁদের পৃষ্ঠের ত্বরণ, আচ্ছা অভিকর্ষজ ত্বরণ অবশ্য পৃথিবীর ক্ষেত্রে হয়, এটা হচ্ছে চাঁদের ভূপৃষ্ঠের ত্বরণ, এটাকে এইভাবে বলতে পারো, চাঁদের পৃষ্ঠে ত্বরণ ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার ডিভাইডেড বাই ভর ইনটু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা এবার আসো, মনে করো ত্বরণের জায়গায় চাঁদে মনে করো বস্তুর ওজন বের করতে বলছে, তাহলে চাঁদে বস্তুর ওজন, খেয়াল করো তাহলে একই সূত্র, চাঁদে বস্তুর ওজন ইজ ইকুয়াল টু হবে পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ সেই ব্যাসার্ধকে স্কোয়ার করবা। শর্টকাটটা আবারও বলে দিচ্ছি, এই ব্যাসার্ধ বলতে বোঝায় পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের যত গুণ সেই সংখ্যাটাকে স্কোয়ার করবা, ডিভাইডেড বাই হচ্ছে পৃথিবীর ভর যত গুণ, ডিভাইডেড বাই হলো পৃথিবীর ভর যত গুণ। আবারও কিন্তু মনে করায় দেই যে পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ সেটাকে স্কোয়ার করবা, ডিভাইডেড বাই পৃথিবীর ভর যত গুণ সেটা, ইনটু পৃথিবীতে বস্তুর ওজন, ওজন বললে ওজন আর ত্বরণ বললে ত্বরণ, সিম্পল জিনিস, ইনটু পৃথিবীতে বস্তুর ওজন। ঠিক আছে?
তাহলে চাঁদে বস্তুর ওজন ইজ ইকুয়াল টু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ সেটাকে স্কোয়ার ডিভাইডেড বাই পৃথিবীর ভর যত গুণ ইনটু পৃথিবীতে বস্তুর ওজন। তাহলে খুব সহজেই তোমার বের হয়ে আসবে। ঠিক আছে, ওকে। নর্মালি তাহলে এটা হচ্ছে তোমার সেই বিখ্যাত শর্টকাট, এই শর্টকাটটাই ভাই তোমার কাজে লাগবে। ঠিক আছে, ওকে। এখন অঙ্ক দিয়ে দিলে, ম্যাথে দিলে সাধারণত চাঁদে বস্তুর ওজন হচ্ছে তোমার পৃথিবীর বস্তুর ওজনের 5/1 হয়। যদি অঙ্ক দিয়ে কোনো আসে, অঙ্ক অর্থাৎ মান দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে, অঙ্ক দিয়ে বললে এটা নর্মালি হচ্ছে 5/1 হয়। কিন্তু সরাসরি মনে রাখবা চাঁদের ত্বরণ পৃথিবীর ত্বরণের 6/1 সরাসরি যদি আসে যে চাঁদের ত্বরণ পৃথিবীর ত্বরণের কত ভাগের কত ভাগ, অঙ্ক ছাড়া আসছে। আচ্ছা, অঙ্ক ছাড়া বলতে কি বোঝায়? এখানে কোনো মান দিবে না যে এটা এত গুণ এটা এত গুণ, তাহলে চাঁদের ত্বরণ কত, এরকম কিছু বলবে না, সরাসরি বলবে ডিরেক্ট প্রশ্ন যে আচ্ছা বলো তো চাঁদের পৃষ্ঠে ত্বরণ ভূপৃষ্ঠের ত্বরণের কত গুণ। তাহলে সেই ক্ষেত্রে সরাসরি বললে মনে রাখবা 6/1। সরাসরি বললে 6/1, অর্থাৎ পৃথিবীতে ত্বরণ যত চাঁদের ত্বরণ তার 6/1। আর এরকম মান দিয়ে বললে দেখবে এটা নর্মালি 5/1 আসে, অঙ্কে দেখবা 5/1 আসে এই শর্টকাট দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এখন শুধু কি ক্লাস করলেই হবে? দেখো আমরা জানি এগ্রি পরীক্ষা, জিএসটি গুচ্ছ পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, এমনকি খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা, কেউ পরীক্ষা, এগুলোর জন্য আমরা ফ্রি ক্লাস নিব, যতটুকু পারা যায় আমরা ফ্রি ক্লাস নিব। কিন্তু এর পাশাপাশি তোমাদের কিন্তু আসলে প্রচুর কি লাগবে, এক্সাম দেওয়া লাগবে। আমরা ক্লাস এত কষ্ট করে ফ্রি নিচ্ছি, এক্সাম তো চাইলেই ফ্রি নেওয়া যায় একদম। কিন্তু এক্সামের আমরা একটা নামমাত্র মূল্য রাখছি, দুইটা কারণে রাখছি। একটা হচ্ছে আমাদের একটা ছেলে এক্সামের প্রশ্ন টাইপ করে, ওকে একটু বেতন দেওয়া লাগে, সামনে ঈদ আছে, বুঝতেই পারতেছো, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে একদম ফ্রি করে দিলে না, ক্লাস তো ফ্রি করেই দিছি, এক্সামটাও ফ্রি করে দিলে তুমি আর এক্সামটা দিবা না, গুরুত্ব থাকে না। এই জন্য আমরা এক্সামের একটা নামমাত্র মূল্য রাখছি মাত্র 249 টাকা। মাত্র 249 টাকায় তুমি হচ্ছে কৃষি গুচ্ছ, জিএসটি গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, এমনকি খুলনা ইউনিভার্সিটির আগেও তুমি একটা দুইটা পরীক্ষা তুমি দিতে পারবা। মোট মিলে 28টা পরীক্ষা, অর্থাৎ তোমার জিএসটি গুচ্ছ ফুল কাভার হবে, কৃষি গুচ্ছ ফুল কাভার হবে, রাজশাহী ইউনিভার্সিটির ফুল কাভার হবে, এক্সাম ব্যাচ অনলাইনে হবে এবং সেইটা তুমি চাইলে দিতে পারো পড়ার পাশাপাশি। ক্লাস ফ্রি, ফ্রি ক্লাস দেখবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, প্র্যাকটিস করবা, প্রশ্ন ব্যাংক সলভ করবা, ফ্রি পরীক্ষা দিবা। ঠিক আছে, এই পরীক্ষার রুটিন তোমরা দেখতে পাচ্ছ 26 মার্চ থেকে শুরু হবে। কোনো সমস্যা নাই, যদি কেউ পরেও ভর্তি হও কোনো প্রবলেম নাই। এই পরীক্ষাগুলো আমাদের ওয়েবসাইটে হবে, ফেসবুকে আসার কোনো দরকার নেই। তুমি ওয়েবসাইটে আগের হয়ে যাওয়া পরীক্ষাগুলো প্রিভিয়াস এক্সাম সেকশনে দিয়ে দিতে পারবা। প্রিভিয়াস এক্সাম এই সেকশনে যে তুমি আগের হয়ে যাওয়া পরীক্ষাগুলো দিয়ে দিতে পারবা, যত খুশি ততবার। ঠিক আছে, এবং এটা লিডার বোর্ড থাকবে, সবকিছু থাকবে, তুমি দেখতে পারবা, সলভ শিট ডাউনলোড করতে পারবা, সবকিছু করতে পারবা। ঠিক আছে, এটা কিভাবে ভাইয়া আসলে যুক্ত হবো একটু দেখায় যদি দেই আমি তোমাদেরকে। এক্সাম ব্যাচে একদম নামমাত্র মূল্য 249 টাকাটা, তোমাদের গায়েও লাগবে না, কিন্তু এই টাকাটা নিচ্ছি তোমাদের সিরিয়াসনেস ধরে রাখার জন্য। এটা আমাদের ডিএমসি স্টেশন বিডি, www.dmcstation.bd, ডিএমসি স্টেশন STATION, ডিএমসি স্টেশন BD.com, কোনো স্পেস দিও না। তোমার গুগল ক্রোম ব্রাউজারে অথবা অপেরা মিনি ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে যদি কোনো সমস্যা হয় অপেরা মিনি ব্রাউজারে চলে যাবা, ডিএমসি স্টেশন বিডি, ডিএমসি স্টেশন STATION, DMCStationBD.com সার্চ দিও গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজারে সার্চ দিয়ে কোনায় দেখবা যে লগ ইন বা রেজিস্ট্রেশন করার কথা বলবে। তুমি তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে ফেলবা এই ডান দিকের কোনায় ক্লিক করে। তো লগ ইন বা রেজিস্ট্রেশন যদি একবার করে ফেলো, একবার করে ফেলার পরে তারপরে তুমি হোম পেজে গেলেই দেখবে যে এগ্রি জিএসটি আরও স্পেশাল এক্সাম ব্যাচ বাই ডিএমসি স্টেশন। বিস্তারিত দেখোতে ক্লিক করবা, বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি আলটিমেটলি হচ্ছে এই যে কোর্সটি কিনুন এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে ক্লিক করলেই তোমার এই যে বিকাশ পে 249 দিলেই হয়ে যাবে। তবে খেয়াল রাখবা যে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করছো ফোন নম্বর দিয়ে, কারণ তুমি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমবার তোমার ফোন নম্বর দিয়ে একটা লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হয়, ওটিপি আসে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসে। এই ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে রাখবা। না করলে একটু কষ্ট করে করে নিও, যারা স্মার্ট পোলাপাইন আছো তারা এগুলো পারো করে দেন। এই যে এখানে পে দিয়ে বিকাশে তুমি হচ্ছে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। আর বিকাশে পেমেন্ট করার সময় তোমার হচ্ছে পিন চাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই পিনটা রাহাত ভাইয়ের কাছে আসবে না, এটা হচ্ছে বিকাশের কাছেই থাকবে, এটা আমাদের কাছে আসবে না। সারা দুনিয়াতে এইভাবেই ট্রানজ্যাকশন হয়। আমার বিকাশেও যে লক্ষ লক্ষ ধরো টাকা আছে বিকাশ অ্যাকাউন্টে, আমি যদি বিকাশ দিয়ে কোনো কেনাকাটা করতে যাই অনলাইনে, আমাকেও সেমভাবে পিন চাই। এই পিনটা সম্পূর্ণ নিরাপদ। এই পিনটা তোমার পিন ক্রেতার কাছে আসে না, তোমার পিনটা বিকাশের কাছেই থাকে। বিকাশ জাস্ট এনশিওর করে যে ঠিক আছে কিনা, চেক করে অটোমেটিক তোমার করে দেয়। সো কোনো টেনশন করা দরকার নাই। ভাই বিকাশে পে করার সময় তো পিন চায়, আপনি তো মনে হয় আমার পিন নম্বর দেখে ফেলে টাকা পয়সা নিয়ে নেবেন, মাইরা দিবেন,
না, এই পিনটা বিকাশের কাছে থাকবে, এটা আমার কাছে থাকবে না, টেনশন করো না। ওকে, তাহলে বুঝছো? ওকে, যদি পরীক্ষা দিতে চাও দিতেই হবে, ব্যাপারটা কিছু না, তবে একটা ফ্রি ক্লাসের পাশাপাশি যদি এক্সাম দাও তুমি একটা প্রেশারের মধ্যে থাকবা। অলরেডি হচ্ছে 100+ ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে, আশা করা যাচ্ছে যে এই কোর্সটা শুরু হইতে হইতে 2-3 হাজার ছাত্রছাত্রী হয়ে যাবে, একদম জিএসটি পর্যন্ত চলবে, তো 2-3 হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিবে। সো 2-3 হাজার ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষা দেবে, আরো বেশিও দিতে পারে, নিজের অবস্থা যাচাই করবা। ওকে, এবার চলে আসো, তাইলে আমরা তো এই জিনিসগুলো বুঝলাম, শর্টকাটগুলো দেখায় ফেললাম। এবার আসো হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই দুইটার সংখ্যাগত মান সমান, মনে রাখবা। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের হচ্ছে সংখ্যাগত মান সমান। এটার সূত্রটা অনেকটা অভিকর্ষ ত্বরণের মতোই, যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সূত্র হচ্ছে gm/r²। দেখো তো, এটা তোমার কাছে অনেকটা যে জি এর মতো মনে হবে, এই জন্য এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ জি এর সমান, সংখ্যাগতভাবে তার মান হচ্ছে সমান। ঠিক আছে, কারণ এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের যে সূত্র, দেখো এটা জি এর সূত্রের সমান, এই জন্য জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বলো ত্বরণের মাত্রা কি? যে কোনো ত্বরণ মানে হচ্ছে মিটার/সেকেন্ড²। তাহলে মিটার হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক, দেখো মিটার হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, দৈর্ঘ্য মানে লেন্থ, লেন্থ থেকে আসছে এল, সেকেন্ড হচ্ছে সময়ের একক, সময় মানে হচ্ছে টাইম, টাইমের জন্য আসছে বড় হাতের টি, তাহলে টি এর উপরে পাওয়ার হচ্ছে -2। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণের মাত্রা এটা, এই সেম কারণে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রাও সেম, এল T⁻², একই, কারণ দুইটার মান হচ্ছে সমান। তাহলে একটা জিনিস শিখলাম, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা মহাকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণের মান সমান, সূত্রও সেম, এই জন্য মাত্রাও সেম, এল T⁻²। ঠিক আছে, আচ্ছা এবার আসো এসআই পদ্ধতিতে প্রাবল্যের একক হচ্ছে নিউটন/কেজি। আচ্ছা, এই এককটা কিভাবে আসছে? এটা সংজ্ঞা থেকে আসছে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা কি জানো? ধরো এখানে একটা বস্তু হচ্ছে তোমার বসে আছে, এই বস্তুর চারপাশে মনে করো একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এই বস্তুর হচ্ছে আকর্ষণ বিদ্যমান। তাহলে এখানে একটা মহাকর্ষীয় বস্তু বসে আছে, সেই বস্তুর চারপাশে এতটুকু জায়গা জুড়ে হচ্ছে বস্তুটার কি আছে? প্রভাব বিদ্যমান। ঠিক আছে, তাহলে যদি তাই হয়, এতটুকু জায়গা জুড়ে যদি তোমার প্রভাব বিদ্যমান থাকে, তাহলে এবার তুমি খেয়াল করো যে অসীম থেকে, অসীম বলতে আসলে এই এলাকার বাইরে থেকে, এই এলাকার বাইরে থেকে 1 কেজি ভরের, প্রতি 1 কেজি ভরের একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে যেই পরিমাণ বল লাভ করে, সংজ্ঞাটা ভালো মতো বুঝছো। যেখানে একটা মহাকর্ষীয় বস্তু আছে, সেই মহাকর্ষীয় বস্তুর চারপাশে মনে করো এতটুকু জায়গা জুড়ে তার প্রভাব বিদ্যমান, তাহলে এইটুকু জায়গাকে তোমার বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। ক্ষেত্র মানে জায়গা বোঝায়। তাহলে এই জায়গার বাইরের কোনো জিনিসটাই হচ্ছে তার জন্য অসীম। অসীম বলতে বোঝাচ্ছে এই জায়গার বাইরের কোনো বিন্দু। তাহলে এই জায়গার বাইরের কোনো বিন্দু থেকে প্রতি 1 কেজি ভরের, প্রতি 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে মনে করো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুর মধ্যে নিয়ে আসলা। আগে বাইরে ছিল, এখন সেই প্রতি 1 কেজি ভরের একটা বস্তুকে মনে করো মহাকর্ষীয় ক্ষেত্রের একটা বিন্দুতে নিয়ে আসলা। নিয়ে আসলে এটা যেই পরিমাণে বল লাভ করে, ধর এটা যদি যেই পরিমাণে বল লাভ করে তাকেই বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে প্রতি 1 কেজি ভরের একটা বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে যেই বল লাভ করে সেটাকেই বলা হয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে বলো তো বলের একক কি? বলের একক হচ্ছে তোমার নিউটন। তাহলে যেই বল লাভ করে, কিছু একটা নিউটন বল লাভ করে, আর এটা কত কেজি বস্তুর জন্য? প্রতি 1 কেজি বস্তুর জন্য। তাহলে প্রতি 1 কেজি বস্তু মানে কি? পার কেজি, এই জন্য এককটা হয়েছে নিউটন/কেজি। ক্রিস্টাল ক্লিয়ার? এই জন্য মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে নিউটন/কেজি, কারণ সংজ্ঞায় বলছে অসীম থেকে বা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে প্রতি 1 কেজি বা পার কেজি ভরের কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনলে এটি যেই নিউটন বল লাভ করে, তাহলে প্রতি 1 কেজির জন্য যেই নিউটন বল লাভ করে, তার মানে নিউটন/কেজি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক। ক্রিস্টাল ক্লিয়ার? মাত্রা কি, সূত্র কি, সবকিছু পড়ে ফেলছি। এবার আসা হলো মহাকর্ষীয় বিভব। তাহলে এখন আমরা পড়বো হলো মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভবটা আমরা কি দেখবো? দেখো, তাহলে মহাকর্ষীয় বিভব এটা বের করার সূত্র হচ্ছে v হলো -gm/r, এটা ইন্টিগ্রেশন করে আসছে। v হচ্ছে -gm/r, যেখানে r হচ্ছে তোমার দূরত্ব। তাহলে বলো তো অসীমে একটা অ্যাগ্রিতে একটা প্রশ্ন আসছিল, অসীমে মহাকর্ষীয় বিভব কত? এটা অ্যাগ্রির কোশ্চেন, অ্যাগ্রির একটা কোশ্চেন কৃষিতে আসছিল, অসীমে বিভবের মান কত বলো? তাহলে -gm/∞, অসীম বলছে তাহলে দূরত্বটা ইনফিনিটি হবে। তাহলে আর এর মান যদি ইনফিনিটি হয়, তুমি এটা পড়ছো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটির মান হচ্ছে 0। কোনো কিছুকে
অসীম দিয়ে ভাগ করলে কিন্তু তার মান শূন্য হয়, ম্যাথে পড়ছো। তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটির মান শূন্য হয়, তো তখন ভি এর মান শূন্য হবে। তার মানে অসীমের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে শূন্য। এগ্রির প্রশ্ন, পারা যাবে? ওকে, তাহলে এবার চলে আসো কৃত্রিম উপগ্রহের বেগ। কৃত্রিম উপগ্রহের বেগের আগে আমরা মুক্তিবেগের মান নির্ণয়। আচ্ছা, মুক্তিবেগ থেকে ভাই আমি তোমাকে একটা সিম্পল কথা বলি। মুক্তিবেগের ক্ষেত্রে দুইটা সূত্র আছে, খালি মনে রাখবা। মুক্তিবেগ এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি বা ভি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে √2gm/r, √2gm/r। বাট আবার এখান থেকে আরেকটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে একটু আগে তুমি পড়ছো যে ভূপৃষ্ঠে জি ইজ ইকুয়াল টু হচ্ছে gm/r²। তাহলে এখান থেকে আমরা আরেক লাইনে বলতে পারি r² কই পাশে লাথি দিয়ে আমরা পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে gm ইজ ইকুয়াল টু হবে gr²। তাহলে gm ইজ ইকুয়াল টু হবে gr²। এই মানটা আমরা এখানে বসায় দিই। এই মানটা যদি এখানে বসায় দেই তাহলে তুমি নিজেই খেয়াল করো, তাহলে দুইটা সূত্র পাবা। তাহলে 2 ইনটু, তাহলে gm ইজ ইকুয়াল টু যদি gr² বসাই ডিভাইডেড বাই r, তাহলে একটা r একটা r² কাটাকাটি, তাহলে সূত্রটা চলে আসে √2gr। এই তো এই দুইটা সূত্র, এটাই তোমার মুক্তিবেগের দুইটা সূত্র। তাহলে একটা মনে রাখলে জাস্ট ক্যালকুলেশন করে তুমি আরেকটা সূত্র বের করতে পারবা। এই দুইটা সূত্র মনে রাখতে হবে। তাহলে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি হচ্ছে √2gm/r, অথবা আরেকটা সূত্র হচ্ছে √2gr। এই gm এর মানটা এই যে এখান থেকে বের করে আমরা বসাই যে আর আর কাটাকাটি যে √2gr, ঠিক আছে? এখন আসো হচ্ছে কোন উপগ্রহে বা কোন গ্রহে মুক্তিবেগের মান কত, এটা মুখস্থ রাখতে হয়। এটা মুখস্থ রাখতে পারলে এগ্রিতে 1-2 মার্কস এক্সট্রা পাওয়া যায়। অর্থাৎ কোথায় মুক্তিবেগের মান কত, এটা তুমি যদি কষ্ট করে মুখস্থ রাখো এগ্রিতে হচ্ছে 1-2 মার্কস বেশি পাবা। তো চলো আমরা দেখি। তাহলে প্রথমেই আসো আমরা সেই বেশি মানটা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। ধরো চাঁদের বুড়ি মশা পাবে, তুমি এভাবে মনে রাখবা, চাঁদের বুড়ি মশা পাবে। তাহলে চাঁদের বুড়ি কি পাবে ভাই? চাঁদের বুড়ি হচ্ছে মশা পাবে। দেখো চাঁদতে হচ্ছে চাঁদ, চাঁদের মুক্তিবেগের মান 2 পয়েন্ট সামথিং। ভাই দশমিকের পরের মান মনে রাখার দরকার নেই, তুমি দশমিকের আগের মান মনে রাখো, 2 পয়েন্ট সামথিং। বুড়ি 2কে দ্বিগুণ করো, 2কে দ্বিগুণ করলে কত হয়? 4। তাহলে বুড়িতে হচ্ছে বুধ, তাহলে বুধের মুক্তিবেগের মান হচ্ছে 4 পয়েন্ট সামথিং কিলোমিটার/সেকেন্ড। মশা পাবে মতে মঙ্গল, তাহলে মঙ্গলের মুক্তিবেগের মান 4-এর সাথে 1 যোগ করো, 4-এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। মঙ্গলের মুক্তিবেগের মান হচ্ছে 5.1 কিলোমিটার/সেকেন্ড। আবার তুমি 5কে দ্বিগুণ করো, 10। তাহলে শতে হচ্ছে শুক্র, শুক্র গ্রহের মুক্তিবেগের মান হচ্ছে 10 পয়েন্ট সামথিং। 10-এর সাথে 1 যোগ করো, 11। এই জন্য পথে হচ্ছে পৃথিবী, পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড, ঠিক আছে? আর বতে বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, এই জন্য বৃহস্পতি গ্রহের মুক্তিবেগের মান হচ্ছে 59 বা 60-র কাছাকাছি, একটু মনে রাখবা। এই জন্য বৃহস্পতির মুক্তিবেগের মান হচ্ছে 59 বা 60 কিলোমিটার/সেকেন্ড। তাহলে কেমনে মনে রাখবা? দেখো চাঁদের বুড়ি মশা পাবে, চাঁদতে চাঁদ, বুড়িতে হচ্ছে বুধ, মতে মঙ্গল, শতে শুক্র, পথে পৃথিবী, বতে বৃহস্পতি। এবার তুমি শুরু করবা দশমিকের পরের মান, মনে রাখার কোনো দরকার নাই, দশমিকের আগের মানগুলো মনে রাখো। তাহলে 2 পয়েন্ট সামথিং। এবার তুমি 2কে দ্বিগুণ করো, 4। তাহলে বুধে হচ্ছে মুক্তিবেগের মান হচ্ছে 4 পয়েন্ট সামথিং। 4-এর সাথে 1 যোগ করো, 5। মঙ্গলে মুক্তিবেগের মান হচ্ছে 5 পয়েন্ট সামথিং। আবার 5কে দ্বিগুণ করো, 5 দুগুণে 10। শুক্র গ্রহে মুক্তিবেগের মান হচ্ছে 10 পয়েন্ট সামথিং। আবার 10-এর সাথে 1 যোগ করো, পৃথিবীতে মুক্তিবেগের মান 11.2 সামথিং। আর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, বৃহস্পতির মুক্তিবেগের মান হচ্ছে 59 বা 60 কিলোমিটার/সেকেন্ড। মুখস্থ হয়ে গেছে? 2 দুগুণে 4, 4-এর সাথে 1 যোগ করে 5, আবার 5 দুগুণে 10, 10-এর সাথে 1 যোগ করে 11। আর বৃহস্পতি সবচেয়ে বড়, এই জন্য মুক্তিবেগের মানটাও সবচেয়ে বেশি, 59 বা 60, ঠিক আছে? পারবা? ওকে, তাহলে এগুলো খুব সহজেই তুমি পেরে যাবা, এগুলো নিয়ে কোনো কনফিউশন বা কিছু হওয়ার কোনো দরকার নাই। তাহলে মুক্তিবেগের এই জিনিসগুলো তোমার লাগবে। এবার চলে আসো হলো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। এগুলার জাস্ট একটু সূত্রগুলো হচ্ছে তুমি মনে রাখবা। কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের বেগ, আচ্ছা কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কৃত্রিম উপগ্রহের হচ্ছে বেগ, ঠিক আছে? এগুলো একটু একবার করে হচ্ছে দেখবা। আচ্ছা কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ বের করার সূত্র হচ্ছে কৃত্রিম উপগ্রহ ভি ইজ ইকুয়াল টু √gm/r+h। ব্যাস এইটা মনে রাখতে পারলেই হয়েছে, ঠিক আছে? √gm/r+h। যেখানে ধরো জিনিসটা কি, ধরো এটা হচ্ছে পৃথিবী, আর কৃত্রিম উপগ্রহ মনে করো পৃথিবী থেকে h উচ্চতায় ঘুরতেছে, মনে করো ব্যাপারটা এরকম। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় চারপাশে ঘুরতেছে। তাহলে এখানে উচ্চতা হচ্ছে h,
বুঝতেই পারতেছো, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ, আর এখানে এম হচ্ছে পৃথিবীর ভর। এটা একটু মনে রাখবা, বড় হাতের এম কিন্তু পৃথিবীর ভর। ঠিক আছে, পৃথিবীর ভর। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হলো ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এম হচ্ছে পৃথিবীর ভর, জি তো জি, আর এই ভি হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। ঠিক আছে, এগুলা তোমার পড়লেই হবে। ঠিক আছে, ওকে। এবার চলে আসো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। আচ্ছা, পর্যায়কাল আর উচ্চতা এটা আমি একবারে বলে দেই, তোমাদের মনে আছে একটু আগে একটা সূত্র পড়ছিলাম যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু দূরত্ব কিউব, আর কিউব। এখানে আর বলতে আসলে দূরত্ব বুঝায়, তাই না? ধরো এটা যদি এখন কৃত্রিম উপগ্রহ, মানে এটা যদি পৃথিবী হয়, আর ধরো এটা যদি কৃত্রিম উপগ্রহ হয়, তুমি নিজে চিন্তা করছো কৃত্রিম উপগ্রহটা পৃথিবী থেকে কতটুকু দূরত্ব অবস্থিত। এখানে ছোট হাতের আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তো দেখো ছোট হাতের আর যদি পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব হয়, দেখো এই দূরত্বকে আমরা এখন দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, যেটা হচ্ছে এইচ। তাহলে এখানে এই দূরত্ব আর ইজ ইকুয়াল টু আসলে বড় হাতের আর প্লাস এইচ লেখা যায়। ক্রিস্টাল ক্লিয়ার? এখানে ছোট হাতের আর বলতে বোঝায় পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, এটা। তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা এইচ। তাহলে আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ। তাহলে এই জায়গায় যদি আমরা এখন বসাই, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর প্লাস এইচ। বলো তো, তাহলে এটা দিয়েই কি আমি আসলে কৃত্রিম উপগ্রহের উচ্চতা বের করতে পারবো না? যেখানে এইচ হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, পৃথিবীর ব্যাসার্ধ আর, এম হচ্ছে পৃথিবীর ভর, টি হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। তাহলে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল জানা থাকলে আমি সহজেই কিন্তু এখন এইচ এর মান বের করতে পারবো। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি পর্যায়কাল বা এইগুলা বের করতে পারবা। তাহলে এখানে টি হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। বুঝছো? ওই তো এই সূত্রটা কেপলারের একটা সূত্র পড়ছিলাম না, 3 নম্বর সূত্রটা আর কি। তাহলে এখানে হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, এম হচ্ছে এটা পৃথিবীর ভর, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, ওই যে মনে আছে যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর। তাহলে এখানে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, এইচ হলো উপগ্রহের উচ্চতা। ক্লিয়ার? এই যে এইচ উপগ্রহের উচ্চতা, আর উচ্চতা তো বুঝতেই পারতেছো, উচ্চতা অলওয়েজ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা নির্ণয় করা হয়। এই জন্য এখানে এইচ হলো ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এইচ। তাহলে এখান থেকে বের করতে পারবা না, তাহলে এখান থেকে পর্যায়কালও বের করা সম্ভব। তো চলো এবার আসো ভূস্থির উপগ্রহের বৈশিষ্ট্য। এখান থেকেও কৃষিতে 2-1 এমসিকিউ আসে। ভূস্থির উপগ্রহ কি? যেই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা বা 1 দিন। তাহলে যেই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা বা 1 দিন, তাকে কি বলে? ভূস্থির উপগ্রহ বলে। তাহলে দেখছো ওই যে উপগ্রহটির আবর্তনকাল পৃথিবীর নিজ অক্ষের চারদিকে আবর্তনকালের সমান, অর্থাৎ 24 ঘন্টা। আর ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ সেটা পৃথিবীর নিরক্ষীয় তলে অবস্থান করে। ধরো এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এই যে নিরক্ষীয় তল হচ্ছে ডানে বামে এই যে এরকম করে ঘুরে, এটা হচ্ছে নিরক্ষীয় তলে অবস্থান করে। ভূস্থির উপগ্রহটির উচ্চতা এবং কোনোটাই হচ্ছে ভরের উপর নির্ভর করে না। দেখো তুমি অলরেডি বুঝতেছো, এই যে কৃত্রিম উপগ্রহের যখন আমরা উচ্চতা বের করতেছি যেই সূত্র দিয়ে, দেখো এই সূত্রের কোথাও কি কৃত্রিম উপগ্রহের ভর আছে? এই ভরটা পৃথিবীর ভর। দেখো এই সূত্রের মধ্যে কোথাও কিন্তু কৃত্রিম উপগ্রহের ভর নাই। এখানে যে বড় হাতের এম দেখতে পাচ্ছ, এটা তো পৃথিবীর ভর, এটা তো কৃত্রিম উপগ্রহের ভর না। তার মানে কৃত্রিম উপগ্রহ বা ভূস্থির উপগ্রহের যে পর্যায়কাল সেটা কখনোই উপগ্রহের ভরের উপর নির্ভর করে না, বরং এটা পৃথিবীর ভরের উপর নির্ভর করে, কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে ভূস্থির উপগ্রহের উচ্চতা হচ্ছে প্রায় 36,000 কিলোমিটার। এমসিকিউতে আসতে পারে কত হাজার কিলোমিটার? তাহলে ভূপৃষ্ঠ থেকে এটা প্রায় 36,000 কিলোমিটার হচ্ছে তোমার উচ্চতায় হচ্ছে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা বুঝতে পারছি। ওকে, আর আরেকটা উপগ্রহ হচ্ছে মেরু বা পোলার উপগ্রহ। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে নিরক্ষরেখা বরাবর ঘুরতেছে, যেভাবে ঘুরতেছে। আর পৃথিবীর মেরু বা পোল হচ্ছে উপরে নিচে, উত্তর মেরু দক্ষিণ মেরু। তাহলে উপরে নিচে যারা মেরু বরাবর ঘুরে বা পোল বরাবর ঘুরে তাদেরকে বলা হয় পোলার উপগ্রহ। তার মানে বুঝছো,
ধরো এই গোলকটা যদি একটা পৃথিবী হয়, এই গোলকটা যদি একটা পৃথিবী হয়, নিরক্ষরেখা হচ্ছে এইভাবে এইভাবে ভূস্থির উপগ্রহ ঘুরতেছে। আর এটা যদি একটা গোল কোনো বস্তু হয়, উপরেরটা উত্তর মেরু, নিচেরটা দক্ষিণ মেরু, তাহলে এই উত্তর মেরু দক্ষিণ মেরু বা এটাকে নর্থ পোল সাউথ পোল বলে, মেরুকে ইংলিশে পোল বলে। তাহলে এই দুই পোল বরাবর এমনে এমনে ঘুরতেছে হচ্ছে পোলার উপগ্রহ। তার মানে ভূস্থির উপগ্রহ ঘুরতেছে এইভাবে, আর দুই পোল বা দুই মেরু বরাবর ঘুরতেছে হচ্ছে পোলার উপগ্রহ এইভাবে। তো পোলার উপগ্রহের আবর্তন কাল হচ্ছে 110 মিনিট, এটা একটু মনে রাখো। এই পোলার উপগ্রহ হচ্ছে মোবাইলে কথা বলতে সুবিধাজনক। এই পোলার উপগ্রহ দিয়ে তুমি মোবাইলে কথা বলতে পারবা, মোবাইলে কথা বলাটা সুবিধাজনক পোলার উপগ্রহ দিয়ে। ঠিক আছে, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। তাহলে ভূস্থির উপগ্রহ 24 ঘন্টায় পৃথিবীকে একবার ঘুরে, এই জন্য ভূমি থেকে দেখলে স্থির মনে হয়। ও ভূস্থির উপগ্রহের যে কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। ভূস্থির উপগ্রহের যে কক্ষপথটা, সে কক্ষপথটা পার্কিং কক্ষপথ বলে। ভূস্থির উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। এটা পৃথিবীর চারপাশে নিরক্ষীয় রেখা বরাবর ঘুরতেছে। আর পোলার উপগ্রহ হচ্ছে পোল বা মেরু বরাবর ঘুরতেছে এইভাবে। পোলার উপগ্রহের আবর্তনকাল হচ্ছে 110 মিনিট। এটা মোবাইলে কথা বলতে সুবিধা দেয় পোলার উপগ্রহ। ওকে, চলো এখন আমরা হচ্ছে তোমার প্রশ্ন সলভে চলে যাই। একটি গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, 19-20 সেশন, হ্যাঁ, এর আগে গুচ্ছ বলে কিছু ছিল না। তো এর আগে গুচ্ছ বলে কিছু না থাকার কারণে যেটা হয়েছে যে এর আগে কৃষিতে এককভাবে পরীক্ষা হইতো, অর্থাৎ আলাদা করে পরীক্ষা হইতো। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাউতে আলাদা করে পরীক্ষা হইতো, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা করে পরীক্ষা হইতো, বুঝতে পারছো? অর্থাৎ প্রত্যেকটা কৃষি বিশ্ববিদ্যালয়ে করোনার আগে আলাদা করে পরীক্ষা হইতো। তো যখন আলাদা করে পরীক্ষা হইতো তখন ক্যালকুলেটর ইউজ করা যাইতো। এই জন্য তখন এমন কিছু ম্যাথ আসতো ফিজিক্সে বা ম্যাথে যেটা ক্যালকুলেটর ছাড়া আসলে করতে পারবা না। কিন্তু বর্তমানে ওই যখন ক্লাস্টার হয়েছে, গুচ্ছে গেছে, গুচ্ছে যাওয়ার পর কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ক্যালকুলেটর আর ব্যবহার করতে দেয় না। এই জন্য গুচ্ছে যাওয়ার পর থেকে আর ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তখন ক্যালকুলেটরে দিয়ে করা যায় এরকম ম্যাথই আসে। তবে গুচ্ছে যাওয়ার আগে, যখন করোনার আগে যখন আলাদা ছিল, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাইতো। এই জন্য তখন এমন কিছু ম্যাথ আসতো 15-16 বা 16-17 দিকে, যেগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া ইউজ করা যায় না। একটু মাথায় রাখো আর কি, ঠিক আছে? এটা বলে রাখলাম। এই জন্য তোমরা যখন সলভ করতে যেগুলো কঠিন ক্যালকুলেটর লাগবে, ওইগুলো তুমি স্কিপ করো, কারণ এখন ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নেই। সো এই ম্যাথগুলো এখন আর আসবে না, আগে করা যাইতো করোনার আগে। ওকে, তাহলে একটি গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার, উহার পৃষ্ঠদেশে জি এর মান হচ্ছে 10.08 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জি এর মান, হ্যাঁ, 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আচ্ছা, বলছে পৃষ্ঠদেশে জি এর মান এত হলে পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জি এর মান, হ্যাঁ, জি এর মান তোমার 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল। এই অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো, আমরা সূত্র পড়ছি না যে ভূপৃষ্ঠে জি বের করার সূত্র হচ্ছে, দেখো সহজ কথা, জিএম বাই আর স্কোয়ার। আর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে বের করার সূত্র, ওই একটু আগে কেস পড়াইছি, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? ওকে, তো আমরা এখান থেকে খুব সহজেই আমরা মানে এটা দিয়েও করতে পারি। বা আরেকটা সূত্র পড়ছিলাম যে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জিএইচ ইজ ইকুয়াল টু হলো জি ইন্টু, উপরে গেছে লেভেল 2, উপরে গেছে তাহলে সে লেভেল 2, তাহলে 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর। ব্যাপারটা এরকম, এটা দিয়েও করতে পারি। তো চলো তাহলে প্রশ্নে কি, এখানে কোনটা কি পরিচয়, দেখো আমরা কেসে অলরেডি সলভ করছি। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি। তো প্রশ্নে বলছে কত উচ্চতায় জি এর মান হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তার মানে এটা আসলে উচ্চতায় গেলে জি এর মান, যে কত উচ্চতায় গেলে এত হবে। তার মানে এটা আসলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান বলছে। তাহলে এটা যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান বলে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই জিএইচ। আর বলছে পৃষ্ঠদেশে জি এর মান এত, তাহলে পৃষ্ঠদেশ মানে কি? ভূপৃষ্ঠে, তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে জিএইচ এর মান 7 হবে, 7। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি। দেখো ভূপৃষ্ঠের জি এর মান 10.08 বলেও দিছে সূত্রে। তাহলে এটা হচ্ছে 10.08 ইন্টু 1 মাইনাস 2h বাই আর। আর হচ্ছে ব্যাসার্ধ। দেখো গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার বলছে, তাহলে এটা হচ্ছে 6000। বসাও, বসিয়ে এখন তুমি সলভ করো।
এইচ এর মান বের করো। দেখো এটা ক্যালকুলেটর ছাড়াই বের করা যায়। কিভাবে বের করা যায় দেখো, দেখো আমি তোমাকে দেখাই। তুমি এটাকে 10 ধরো, আমি তোমাকে একটা অ্যাকুরেটলি দেখাই, যেহেতু ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারতেছো না, তুমি এটাকে মনে মনে 10 ধরো। দেখো 10.08 প্রায় সেম না, 10ই তো, এটারে তুমি 10 ধরো ভাই, 10 ধরে জিনিসটা ইজি করো। 10, তাহলে 10 একে কত 10, তাহলে লেখো এই পাশে যে 7 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 1 মানে 10 মাইনাস এই 10 দিয়ে আবার এটাকে গুণ হবে। তো 10 দিয়ে যদি এটাকে গুণ করো, এই 10 আর 6000 কাটাকাটি যে নিচে হয়ে যাবে 600, আর এখানে দেখো টোয়াইস এইচ। দেখছো এটা কি বুঝছো? এটাকে তুমি 10 ধরো, 10 ধরে তুমি খেয়াল করো যে 10, তাহলে 10 একে 10 মাইনাস এই 10 দিয়ে এই পুরাটাকে গুণ। তো 10 দিয়ে এই পুরাটাকে গুণ করলে এই 10 আর এই যে নিচের 6000 কাটাকাটি যে নিচেরটা 600 হয়ে যাবে। যে তোমরা তো জানো এগুলা, তাই না? ওকে, যেমন এই জিনিসটা তো তোমরা জানোই যে 10 ইন্টু 6000 করলে কত হয় জানোই তো, একটা শূন্য কাটাকাটি যে নিচেরটা 600 হয়ে যাবে, তাহলে এটা 600। এখন দেখো বাকিটা কি ইজি না? এই লাইনের পরের লাইনটা দেখো, এইটা দেখো, এই মাইনাস সহ এটাকে এই পাশে নিয়ে আসি, আর এই প্লাসটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই +7 ওই পাশে গেলে হচ্ছে -7, তাহলে 10 থেকে 7 মাইনাস হয়ে গেলে এই পাশটা 3 হবে, 3, আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা হবে হচ্ছে টোয়াইস এইচ বাই 600। ওকে, এখন তো বাকিটা সহজ, এইটাকে ওই পাশে গেলে গুণ হবে, 3 6 18, তাহলে 1800, তাহলে টোয়াইস এইচ যদি 1800 হয়, তাহলে দেখো এইচ এর মান হচ্ছে তোমার কত আলটিমেটলি, বুঝতে পারতেছো? তাহলে এইচ এর মান হচ্ছে 900 সামথিং কিছু একটা। তো অপশনে দেখো 900 সামথিং কিছু একটা, যদি অপশনে এরকম কিছু একটা থাকবে আর কি অপশনে। তো যদি না থাকে, এটা একটা সমস্যা হচ্ছে, না থাকলে এটা অন্য রুলস দিয়ে করতে হবে। এটা আগেই বলে দিচ্ছি, ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাও এটা এইরকমই আর কি। তো 900 আসে নাই, তো এখানে তাহলে বুঝতেছো ওই জিনিসটা, যে জিনিসটা এরকম, এটাকে 7 ধরো, এটাকে তুমি 10 ধরো, তাহলে এটা হচ্ছে 600। তো দেখো এটাকে এই পাশে নিয়ে যাও, এটা হচ্ছে 3, দাঁড়াও 3, তাহলে 600, 3 হচ্ছে তোমার 1800, 1800কে 2 দিয়ে ভাগ করলে এইচ এর মান 900 আসে। বাট প্রবলেমটা হচ্ছে অপশনে 900 নাই, এটা টাইম ওয়েস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটা তোমার একটা টাইম ওয়েস্টিং। কেন টাইম ওয়েস্টিং? অপশনে তোমার এরকম কিছু নাই, তাহলে এরকম কিছু না থাকলে তার মানে এই সূত্র দিয়ে তোমার ম্যাথটা হবে না। তাহলে এখানে আরেকটা কেস আছে, এই সূত্র ছাড়াও কিন্তু এই যে এই সূত্র দিয়েও ম্যাথ করা যায়, তার মানে তোমার আসলে এই সূত্র দিয়ে করতে হবে। এটা টাইম ওয়েস্টিং একটা ম্যাথ দিছি ইচ্ছা করে, যারা ক্লাসটারে এই ম্যাথটা অ্যান্সার করছে তারা ধরা খাইছে। তো বুঝছো এটা একটা প্রসেস হইতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই প্রসেসে অ্যান্সার মিলতেছে না, তাহলে তোমাকে এই প্রসেস দিয়ে অঙ্কটা করতে হবে। এখন যদি এই প্রসেস দিয়ে অঙ্কটা করো, বুঝাইতে পারছি আমি কেন এই প্রসেসে মিললো না? এখন যদি এই প্রসেস দিয়ে অঙ্ক করে, আমি তো সলভ করাচ্ছি, আমি তোমাকে দেখাচ্ছি, জাস্ট ওয়ে দেখাচ্ছি, বাট পরীক্ষার হলে বুঝতেই পারতেছো তুমি খুব ফাস্ট অঙ্ক করবা, খুব ফাস্ট অঙ্ক করলা, মিলতেছে না, তুমি কি এখন বসে থাকবা কান্নাকাটি করবা? অনেক সময় হইতেই পারে পরীক্ষার হলে তোমার অঙ্ক 2-1টা নাও মিলতে পারে, তুমি কি বসে থাকবা? না, এগুলোই তোমার প্র্যাকটিক্স, এটাই তোমার শিক্ষা, যে তোমাকে টাইম ওয়েস্ট করার জন্য দিচ্ছে, পরের ম্যাথে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরও যদি কেউ এই ম্যাথটা করতে চাও, এই ম্যাথটা হচ্ছে এই যেভাবে করতে হয়। তাহলে দেখো এইটা ধরো আমার 2 নম্বর সমীকরণ, আর এটা মনে করো 1 নম্বর সমীকরণ। তাহলে আমি কি করতেছি, 2 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করতেছি। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করি, চলো দেখি কত হয়। তাহলে GH ডিভাইডেড বাই G ভাগ করতেছি, 2কে 1 দিয়ে ভাগ করলে তুমি দেখো এই যে GM কাটা, খালি একটা জিনিস খেয়াল করো, GH যদি উপরে থাকে R প্লাস H হোল স্কোয়ার নিচে থাকবে, তাহলে GH উপরে থাকলে তাহলে R প্লাস H হোল স্কোয়ার নিচে থাকবে। আর খেয়াল করো, G উপরে থাকলে R স্কোয়ার নিচে থাকে, তাহলে উল্টা হবে, চিন্তা করো, G নিচে থাকলে এটা উপরে থাকবে, কারণ একটা উপরে থাকলে আরেকটা নিচে থাকে, তাহলে G উপরে থাকলে R স্কোয়ার নিচে থাকে, তাহলে এখানে G নিচে আছে, তাহলে উল্টা, তাহলে R স্কোয়ার উপরে থাকবে। দ্যাটস ইট। এখন তুমি মান বসাই, এখান থেকে অঙ্কটা করতে পারবা। তো GH এর মান হচ্ছে তোমার 7, আর এটাকে তুমি 10.08, তুমি 10 ধরো, কাছাকাছি একটা মান ধরো, এটাকে পুরোটারে হোল স্কোয়ারের আন্ডারে নিয়ে আসো, R বাই R প্লাস H হোল স্কোয়ার। বুঝছো? পুরোটাকে এরকম একটা মানের মধ্যে নিয়ে এসে তুমি আর এর মান হচ্ছে 6000 বসাও, 6000 বসে এইচ এর মান সলভ করো, তো সেখান থেকে দেখবে একটা মান আসবে। এটা ক্যালকুলেটর ছাড়া আসলে করা সম্ভব না, আসলে সত্যি কথা যদি তোমার আমি বলি। অ্যান্সারটা 1200 সামথিং মনে হয় খুব সম্ভবত, আমি অ্যান্সারটা দেখছি, দেখে আমি বলতে পারতেছি যে 1200 সামথিং, ঠিক আছে? আদারওয়াইজ এটা আসলে তুমি সলভ বা সর্ট আউট করতে পারবা না। আচ্ছা, তো বুঝছো অ্যান্সারটা 1200 সামথিং যদি তুমি সলভ করো, এই নিয়মে যদি সলভ করো 1200 সামথিং আসে, যেটা তোমার অ্যান্সারে মিলে গেছে। ক্লিয়ার? তারপরও দাঁড়াও আমি একটু একবার চেক করি, এটা প্রশ্ন ব্যাংকের একটা প্রশ্ন, যে এটা টাইপ করতে ভুল করছে কিনা আমি একবার চেক করি।
বাট এরকমই কিছু একটা। তাহলে বুঝছো, এরকম একটা দুইটা তোমার টাইম কনজিউমিং প্রশ্ন তোমারে দিবেই, একটা দুইটা তোমাকে হচ্ছে টাইম কনজিউমিং হচ্ছে তোমাকে প্রশ্ন দিবেই। তো এরকম একটা প্রশ্ন দিলে কিছু করার নাই, মানে এটা আসলে কি করবা, ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা না, টাইম কনজিউমিং। পরে এখান থেকে তুমি এই যে সলভ করো, মান বসায় দাও, মান বসায় হচ্ছে এখানে 6000, ব্যাসার্ধ 6000 বলছে, তাহলে তুমি এখানে মান বসাও যে 6000 আর এখানে হচ্ছে 6000 প্লাস এইচ, কই গেল ভাই, আর নিচে হচ্ছে করো, করে দেখবে এটা 1200 আসে অ্যান্সারটা। ঠিক আছে, করে দেখতে পারো, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট বললামই তো লাভ নাই, কারণ এই প্রশ্নটা যখন আসে তখন ক্যালকুলেটর ইউজ করা যেত না। সো এরকম একটা প্রশ্ন ইচ্ছা করে সারা দিছে তোমাকে টেস্ট করার জন্য, তো অ্যান্সার হচ্ছে আসলে 1200, টেস্ট করার জন্য দিছে, কিছু করার নাই। তো আমি হইলে কি করতাম, আমি হলে জীবনে অ্যান্সার করতাম না, সর্বোচ্চ হলে এই সূত্র দিয়ে অ্যান্সার করতাম। এই সূত্র দিয়ে অ্যান্সার করে যখন দেখতাম যে আমার মিলতেছে না, 900 আসতেছে, অপশনে 900 নেই, আমি এটা স্কিপ করে যাইতাম, বসে থাকতাম না। যারা এই অঙ্কটা এরকম করে আমার মতো করে স্কিপ করবে তারা ভালো করবে, কিন্তু যারা এই অঙ্কটা মানে 900 আসার পর মাথা গরম হয়ে গেছে, কি অঙ্ক মিললো না কেন, প্রথম অঙ্কই ভুল টুল, কিরে ওই কিরে ওই কিরে অঙ্ক মিললো না কেন, এরকম যারা চিন্তা করবে তারা কিন্তু একটা অঙ্কে সময় নষ্ট, চান্স মিস হয়ে যাবে। মনে রাখবে, অ্যাডমিশনে কোনো অঙ্কে বসে থাকার কোনো সুযোগ নেই, করছো মিলে নাই স্কিপ, পরে যদি সময় থাকে তুমি ওটা আবার আরেকবার দেখতে পারো। কিন্তু তুমি যদি বসে বসে ওইটা এখন কেন মিললো না চিন্তা করতে থাকো, তুমি অ্যাডমিশনে চান্স পাবা না, তোমার সময় নষ্ট হবে, তুমি দাগাইতে পারবা না আর পরেরগুলা। ওকে, এবার আসো পরের প্রশ্ন। একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে বলছে ওই গ্রহে জি এর মান হচ্ছে তোমার কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, তাহলে বলছে একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, ধরো গ্রহের মুক্তিবেগ হচ্ছে এক্স, তাহলে সেই এক্স এর মান হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, তাহলে পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, তাহলে ভি ডিভাইডেড বাই 2। আচ্ছা, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ধরো ওই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে ওয়াই, তাহলে সেই ওয়াই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ওয়াই এর মান হচ্ছে অর্ধেক, আর বাই 2, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে বলছে ওই গ্রহে জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মান জানতে চাইছে। আচ্ছা, তাহলে বলো তো, ধরো পৃথিবীর মুক্তিবেগ ভি ইজ ইকুয়াল টু √2gr, এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। আর ধরো ওই গ্রহের মুক্তিবেগ, তাহলে ওই গ্রহের মুক্তিবেগ x ইজ ইকুয়াল টু হবে √2g', ধরো ওই গ্রহের জি এর মান হচ্ছে g' ইন্টু ওয়াই, কারণ ওই গ্রহের ব্যাসার্ধকে আমি ওয়াই ধরছি, ওয়াই। তাহলে এবার একটা কাজ করি, আমরা x কে মানে এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে ভাগ করি। দেখো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, একটা কাজ করি 2 কে 1 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো কি আসে, x ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু আসে, এই রুটটা কমন নেই, রুটটা কমন নিয়ে দেখো উপরে আসবে হচ্ছে 2g' আর নিচেরটা আসবে হচ্ছে 2gr। এবার আমরা মান বসায় দেব, এবার আমি ধুমায় হচ্ছে কি করব, মান বসায় দেব, x এর বদলে কি বসাবো, মুক্তিবেগের অর্ধেক বলছে, তাহলে পৃথিবীর মুক্তিবেগ যদি ভি হয়, ভি এর অর্ধেক। আচ্ছা, আর এটা হচ্ছে 2g'y, আরে দূর, মান বসাইছে, এটা তো y হবে, y হবে এই মানটা। ঠিক আছে, ওই যে x এর মান বসাইছিলাম, x ইজ ইকুয়াল টু, আর রুটটা কমন গেছে, এই 2 নম্বরকে আমি 1 নম্বর দিয়ে ভাগ করতেছি, তাহলে রুট কমন যাবে না, কমন যে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, তাহলে 2g'y উপরে থাকবে আর নিচে থাকবে 2gr নিচে থাকবে। আচ্ছা, থাকলো। এবার আমি একটা কাজ করি, এবার দেখো y এর মানটা বসাই দেই, y এর বদলে আমি কত বসাইতে পারবো, ব্যাসার্ধের অর্ধেক r/2, তাহলে y এর মানটা এখন আমি r/2 বসাই। এইবার দেখো, এইবার খেলাটা দেখো, দেখো উপরের ভি, এই ভি কাটা, তাহলে এটা এই পাশে হয়ে গেছে হাফ, নিচে 2 আছে মানে এটা হাফ হয়ে গেছে, দেখছো? ওকে, এই পাশে দেখো 2 কাটা, হ্যাঁ, আর কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 কাটা আর কাটা, এই 2টা নিচে নেমে যাবে, তাহলে নিচে থাকবে হচ্ছে 2g, উপরে থাকবে g', নিচে থাকবে 2g। ঠিক আছে, উপরে থাকবে হচ্ছে g', নিচে থাকবে হচ্ছে 2g। ঠিক আছে, দেখো এই 2 কাটা আর কাটা, নিচে একটা 2 আছে, তাহলে এই 2টা নিচে নেমে যাবে, তাহলে 2g আর উপরে থাকবে g'। এবার একটু এই লাইনটার পরের লাইন, এটা এই লাইনটার পরের লাইন হচ্ছে এটা, দুই পক্ষকে স্কোয়ার করি, তাহলে দুই পক্ষকে স্কোয়ার করলে, হাফকে স্কোয়ার করলে 1/4, তাহলে হাফকে স্কোয়ার করলে হচ্ছে 1/4, আর এটাকে স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে g'
ডিভাইডেড বাই হচ্ছে 2g। আমার মনে হয় যে এখন তোমরা এটা পারবা। 2gটা ওই পাশে চলে যাবে, তাহলে 2g ডিভাইডেড বাই 4 হবে। তো 2g ডিভাইডেড বাই 4 হইলে 2 আর নিচের 4 কাটাকাটি যে ই, তাহলে g প্রাইম ইজ ইকুয়াল টু আলটিমেটলি দেখবা g প্রাইম ইজ ইকুয়াল টু আসবে g বাই 2। বুঝছো? কারণ এটা তো বুঝছোই, 2g এই পাশে চলে যাবে, এই পাশে চলে আসার পরে, আচ্ছা পরের লাইনে তো বুঝতেছো, এটা এই পাশে চলে আসলে এই 2 আর এই 4 কাটাকাটি যে নিচে একটা 2 থাকবে আর এই যে উপরে g, তার মানে g বাই 2। তাহলে g প্রাইম ইজ ইকুয়াল টু g বাই 2। তাহলে বলো পৃথিবীর g এর মান হচ্ছে 9.8, তাহলে 9.8 কে 2 দিয়ে ভাগ করো, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4.9, তাহলে অ্যান্সার হচ্ছে 4.9। ঠিক আছে, এই নম্বরটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু জাস্ট ক্যালকুলেশন ধরে সমীকরণ তৈরি করে, আমি আরেকবার রিক্যাপ করে দিই, সমীকরণ তৈরি করে ভাগ করবা, মান বসাবা, একটু ঠান্ডা মাথায় কাটাকাটিগুলা করবা, স্কোয়ার করবা, দেন এক পাশে নিয়ে আসবা, দেখবা যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি বাই 2 আসে। তাহলে পৃথিবীর জি এর মান 9.8, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 4.9 আসে, তাহলে অ্যান্সার হচ্ছে 4.9 জি প্রাইমের মান। ঠিক আছে, ওকে ওকে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 648 নিউটন। লোকটি চাঁদে গেলে হচ্ছে কতটুকু ওজন হারাবে? আচ্ছা ঠিক আছে, কতটুকু ওজন হারাবে চলো আমরা একটু দেখি। এটাও আসলে মানে তোমার ক্যালকুলেটর ছাড়া, হ্যাঁ এটা 18-19-এর প্রশ্ন, এটাও আসলে 18-19-এর প্রশ্ন, এটা ভুলে আসছে, এটা বাউ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি 18-19-এর প্রশ্ন। এটা ক্যালকুলেটর ছাড়া ইউজ করা যেত না, ওই সময় ক্যালকুলেটর ইউজ করা যেত বাউতে। তো যাই হোক, তাহলে এটা বলছে যে চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে। দেখো এটা আমাদের সেই বিখ্যাত শর্টকাটটা। সেই শর্টকাটটা কি? যে চাঁদে কোনো বস্তুর ওজন, ধরো চাঁদে কোনো বস্তুর ওজন যদি এক্স হয়, সেই এক্স ইজ ইকুয়াল টু কি বলছিলাম? যে পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ সেটাকে স্কোয়ার করো। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত গুণ? 4 গুণ। দেখো ব্যাসার্ধের 4 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ সেটাকে স্কোয়ার করো, তাহলে 4 স্কোয়ার। নিচে হবে পৃথিবীর ভর যত গুণ, প্রশ্নে বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাহলে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাহলে নিচে হবে 81 ইন্টু পৃথিবীতে বস্তুর ওজন। তাহলে পৃথিবীতে বস্তুর ওজন কত? 648 ছিল পৃথিবীতে। ওকে, এই অঙ্কটা সেই বিখ্যাত শর্টকাট যে চাঁদে কোনো বস্তুর ওজন যদি এক্স হয়, এখানে আসলে এক্স না বলে আমরা ডাব্লিউ এম ধরি, এম মানে মুন, চাঁদে ওজন ডাব্লিউ এম ইজ ইকুয়াল টু পৃথিবীতে ব্যাসার্ধ যত গুণ সেটার স্কোয়ার ডিভাইডেড বাই পৃথিবীর ভর যত গুণ সেটা নিচে ইন্টু পৃথিবীতে লোকের ওজন বা বস্তুর ওজন। এবার তুমি করে দেখো 16/81 ইন্টু 648, যেহেতু এটা ক্যালকুলেটর দিয়ে আসছে, তো এটা ক্যালকুলেটর দিয়ে আসছিল ওই সময়, ক্যালকুলেটর ইউজ করা যায় তো দেখে আমি একটু দেখাই। তারপর এটা দেখাইলাম এই শর্টকাটটার জন্য, যে তোমাদের পরীক্ষায় হয়তো এরকম একটা ছোট্ট শর্টকাট এবং এমন মান দিবে যেটা কাটাকাটি করা যায়, সহজ মান দেওয়া যায়, তখন তো ক্যালকুলেটর ইউজ করা যায়, তো এই জন্য তখন একটু এরকম মান দিছে। ঠিক আছে, তাহলে দেখো এটা 128 আসে, ক্যালকুলেটর যদি ইউজ করি 128 আসে, তখন ক্যালকুলেটর ইউজ করা যায়, তো এই জন্য আমরা ইউজ করছি 128 নিউটন। বাট প্রশ্নে কিন্তু এটা জানতে চায় না, এই প্রশ্নে বলছে চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে। আমরা বের করলাম চাঁদে গেলে তার ওজন কতটুকু হবে সেটা বের করছি, যে চাঁদে গেলে তার ওজন হবে 128 নিউটন, তাহলে কতটুকু হারাইলো? আগে ছিল 648 আর চাঁদে যাওয়ার পরে ওজন হয়েছে 128, তাহলে হারাইলো কতটুকু? তাহলে হারাইলো হচ্ছে 648 থেকে 128 বিয়োগ করো, এটা তো বুঝতেছই, 648 টাকা থেকে যদি 128 টাকা বিয়োগ করো 520 টাকা থাকে, তাহলে কতটুকু ওজন হারাইছে? 520 নিউটন। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এই অঙ্কটার রিক্যাপটা আমি আবার বলি, যে চাঁদে কোনো বস্তুর ওজন হচ্ছে পৃথিবীর ওজন, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের যত গুণ সেটাকে স্কোয়ার করবা ডিভাইডেড বাই পৃথিবীর ভর যত গুণ সেটাকে নিচে আনবা ইন্টু পৃথিবীতে বস্তুর ওজন দিয়ে গুণ করবা। তো এইভাবে করে এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, ওই সময় আসছিল, তো তুমি যদি করো চাঁদে বস্তুর ওজন হবে 128, তাহলে পৃথিবীতে ছিল 648 নিউটন আর চাঁদে এসে হয়েছে 128 নিউটন, তাহলে কতটুকু হারাইলো? প্রশ্নে বলছে কতটুকু ওজন হারাবে, তাহলে 648 থেকে 128 বিয়োগ করো, এতটুকু ওজন হারাইছে, অ্যান্সার হচ্ছে 520 নিউটন। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো ভূকেন্দ্র থেকে 8000 কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারিদিকে কি বেগে ঘুরতে হবে? অর্থাৎ এটা কৃত্রিম উপগ্রহের বেগ। এটাও দেখো বাউতে আসছিল, তখন ক্যালকুলেটর ইউজ করা যাইতো 18-19-এ, বলছি করোনার আগে ক্যালকুলেটর ইউজ করা যাইতো, কিছু করার নাই। তাহলে এটা তুমি কি করবা? তোমাকে জাস্ট প্রসেসটা দেখাই। তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ জানতে চাইছে, তাহলে বেগ ইজ ইকুয়াল টু তুমি জানোই, ঠিক আছে? তাহলে পারা যাবে না যে কৃত্রিম উপগ্রহের দেখো এই যে বেগ হয়ে গেল, ঠিক আছে? তাহলে কৃত্রিম উপগ্রহের
ওকে, ঠিক আছে, তাহলে কি পারা যাবে? ওকে, তাহলে এখান থেকে তুমি ওই যে এই সূত্রটা বসায় দিবা। ঠিক আছে, এখানে এখন এম হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে, তারপরে হচ্ছে এম পৃথিবীর ভর, পৃথিবীর ভরটা একটু মুখস্থ বসাবা। আচ্ছা, কিছু কিছু জিনিস কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, এটা কি তোমরা জানো কিনা জানি না, কিছু কিছু জিনিস তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ভর কত বলো তো, একটু মুখস্থ রাখবা, এটাও তোমার অ্যাগ্রিতে অনেক কাজে লাগবে। পৃথিবীর ভর 6 × 10⁻⁴ হচ্ছে তোমার 24 কেজি পৃথিবীর ভর। এবার চলে আসো, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, এটা একটু মনে রাখবা। পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। সূর্যের ভর একটু খেয়াল রাখো, সূর্যের ভর এটা একটু মনে রাখবা, 2 × 10⁻30 কেজি। সূর্যের ভর 2 × 10⁻30 কেজি। আচ্ছা, আর কি, আর হলো তোমার পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব, এই চারটা জিনিস একটু মনে রাখবা। পৃথিবীর ঘনত্ব 5.5 × 1000 বা 10 কিউব কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে বুঝছো, একটু খেয়াল রাখবা। তাহলে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ, ভর না, এটা হচ্ছে পৃথিবী, পরেরটা পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে তোমার 6400 কিলোমিটার। সূর্যের ভর 2 × 10⁻30 কেজি। পৃথিবীর ঘনত্ব 5.5 × 10 কিউব কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো এখানে পৃথিবীর ভর বসাবা, আর এর মান বসাবা, এখান থেকে এইচ আসবে, এইচ এর মান মনে হয় 7089। তখন ওই যে ক্যালকুলেটর ইউজ করা যায়, তো বুঝতেই পারতেছো, আমি খালি প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছো যে এগুলার পাশাপাশি হচ্ছে মেডিকেলে সেকেন্ড টাইম দিবা, আমরা জানি এগুলা। এই যে যারা হচ্ছে মেডিকেলে সেকেন্ড টাইম দিবা, যারা আমাদের আরটিডিএস এর হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে যুক্ত হইতে পারো। বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ, অলরেডি 2300+ ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে। আর আমাদের ক্লাসের কোয়ালিটি তো বুঝতেই পারতেছো। যারা অ্যাগ্রি বা জিএসটি বা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরে যারা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হবা, তারা যুক্ত হয়ে যেতে পারো। আমি তোমাদেরকে একটু দিয়ে দিই কিভাবে যুক্ত হইতে চাও, অনেকে জানতে চায়। ঠিক আছে, যারা সেকেন্ড টাইম দিবাই, মেডিকেলে শিওর তুমি সেকেন্ড টাইম দিবাই, অ্যাগ্রির পরে ভাইয়া যুক্ত হয়ে যাবা কোনো না কোনো ব্যাচে, অনলাইন ব্যাচে। তুমি আমাদের ক্লাস সম্পর্কে অলরেডি জানো, যদি ভালো লাগে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনের সেকেন্ড টাইম ব্যাচ, 2300+ ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে অলরেডি, 2300, 2300+। তো তুমি সবচেয়ে বড় ব্যাচের সাথে যদি যুক্ত থাকো, সেখানে আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের ছোট ভাই বোন মনে করে পড়াই। ছোট ভাই বোন মনে করে হচ্ছে পড়াবো। জিনিসটা সেম, তুমি www.rtdslive.com গুগল ক্রোম অথবা অপেরা মিনিতে যে www.rtdslive.com লিখে সার্চ দিবা। দিয়ে তুমি যদি আগের থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকে, ফোন নম্বর দিয়ে এই ডান দিকে যে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা, একটা থাকবে। দেন তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করার পরে তারপরে তুমি একটু স্ক্রল করে এই যে দেখো সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ, বিস্তারিত দেখোতে ক্লিক করবা। বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি যুক্ত হয়ে যেতে পারো। এটা তুমি একদম 25-এর ডেন্টাল পর্যন্ত সার্ভিস পাবা। শুধু ডেন্টাল না, ডেন্টালের পরবর্তী জিনিসগুলোও তোমরা সার্ভিস পাবা। কোর্সটি কিনুনে ক্লিক করবা, ক্লিক করে তুমি যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এই যে পেয়ে এখানে ক্লিক করে পরবর্তীতে যুক্ত হয়ে যেতে পারো। এটা যারা সেকেন্ড টাইম দিবাই, অ্যাগ্রি বা জিএসটি পর একটা ফ্রেশ স্টার্ট করবা। আমি নিজে ঢাকা মেডিকেলের, আরটিডিএস এর প্রত্যেকটা ভাইয়া ঢাকা মেডিকেল থেকে হচ্ছে পাশ করা বা ঢাকা মেডিকেলে পড়তেছে। সবচেয়ে বেস্ট গাইডলাইন দিব, এই বছর অনলাইনে সবচেয়ে বেশি আরটিডিএস থেকে কিন্তু চান্স পাইছে। এবং সেকেন্ড টাইমের যে বেস্ট রেজাল্ট ছায়া, ও কিন্তু আরটিডিএস স্টুডেন্ট ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই বছর সারা বাংলাদেশে 33তম হয়েছে সেকেন্ড টাইমার হয়ে। তো ছায়া পারলে তোমরা কেন পারবা না? অবশ্যই পারবা। যারা দিবাই তারা যুক্ত হয়ে যায়। ঠিক আছে, যারা দিবাই যদি যুক্ত হইতে চাও, ফ্রিতেই হবে ভাইয়া। তাহলে কি ন্যানো মেডিকেল কোর্সের ক্লাস করলে হবে না? অবশ্যই হবে, ফ্রিতেই হবে। তবে সাথে যদি যুক্ত হই, পেইড ব্যাচে থাকলে ফ্লোটা থাকে, তো এই ফ্লোর জন্য। এবং সবচেয়ে বেশি ছাত্রছাত্রী যেখানে ভর্তি হয়েছে সারা বাংলাদেশে, সেখানে ভর্তি হওয়াটাই কিন্তু যুক্তিযুক্ত। বুঝতে পারছো? যুক্ত হয়ে যাওয়া। ওকে, তো আসো। বৃহস্পতি গ্রহের ভর এত এবং ব্যাসার্ধ এত। বৃহস্পতি পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? দেখো, এটা যখন আসছে বাউতে, তখনও দেখো এটা কি করতে হয়,
ক্যালকুলেটর ইউজ করা যায়, তবে এখানে একটা শর্টকাট আছে। বৃহস্পতি গ্রহের মুক্তিবেগ, দেখো প্রত্যেকটা গ্রহ উপগ্রহের মুক্তিবেগের মান নির্দিষ্ট। তো তুমি অলরেডি মুখস্থ করছো যে বৃহস্পতি গ্রহের মুক্তিবেগের মান হচ্ছে 59 বা 60 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখো মুখস্থ করছো না, 59 বা 60 কিলোমিটার পার সেকেন্ড। দেখো 60 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত মিটার বলো? 1000 মিটার। তাহলে এটাকে লিখতে পারি 60 ইন্টু 1000, 1000 মানে 10 কিউব, 60 ইন্টু 10 কিউব। দেখো এই অঙ্কটা কত সহজ মনে রাখতে পারলে, 60 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। এবার তুমি খেয়াল করো 60কে চাইলে আমি 6 ইন্টু 10 লেখা যায় না, 6 ইন্টু 10। তাহলে এটাকে যদি আমি 6 ইন্টু 10 লিখি, তাহলে 6 ইন্টু 10 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। বাকিটা তুমি আমার থেকে ভালো জানো, 10 ইন্টু 10 কিউব মানে 10 টু দি পাওয়ার 4। তাহলে অপশনে দেখো কোনটা কাছাকাছি, দেখো অপশন এটা কাছাকাছি, 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড। দেখছো অঙ্ক না করেই তাহলে তুমি বলতে পারবা এটাই হচ্ছে অ্যান্সার, কারণ প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগের মান নির্দিষ্ট। তুমি অলরেডি মুখস্থ করছো, চাঁদের বুড়ি মশা পাবে, এটা দিয়ে তুমি মুখস্থ করে ফেলছো। সো তোমার জন্য এখন ইজি, মানটা মুখস্থ আছে 59 বা 60, কাছাকাছি সবচেয়ে কাছাকাছি যেই মান, দ্যাটস দ্য অ্যান্সার, এই জন্য ইজি। দেখো মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, আমি তোমার আগেই বলে দিই, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হাবিজাবি বলছে মঙ্গল গ্রহ সাপেক্ষে মুক্তিবেগের কত হবে। বলছি এই অঙ্কগুলো তোমার করারই দরকার নেই, দেখো এই অঙ্ক কতবার আসছে, বাট যারা স্মার্ট তারা আমার কথা শুনবে। মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান তুমি মুখস্থ রাখছো, চাঁদের বুড়ি মশা পাবে, সেখানে তুমি মুখস্থ করছো 5.1 কিলোমিটার পার সেকেন্ড। মনে রাখবা মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান হচ্ছে 5.1, তবে সেটা যদি অঙ্কে আসে 5.1 মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান কত ভাই? 5.1 কিলোমিটার পার সেকেন্ড। ব্যাস, এখন তুমি দেখো 5.1 এর সবচেয়ে কাছের মান কোনটা। দেখো 5.1 এর সবচেয়ে কাছের মান 4.77। দেখো 4.77 আর 5.1 অলমোস্ট কাছাকাছি। দেখো এটা কিন্তু একটু দূরে, 5.77 কিন্তু একটু দূরে, কিন্তু 5.1 এর সাথে 4.77 কিন্তু একদম কাছে। অ্যান্সার হচ্ছে 4.77। দ্যাটস ইট, হয়ে যাবে, মিলবে, এই সূত্র দিয়ে মিলবে, এই জন্য মনে রাখতে হবে। ওকে, এবার আসো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 0 হবে? তাহলে অভিকর্ষ ত্বরণের মান উচ্চতায় বের করতে বলছে, বলো তাহলে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করার সূত্র কি বলো? ওই যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করার সূত্র হচ্ছে GH = G ইন্টু উপরে উঠছে তাহলে লেভেল 2, তাহলে 2h/r। এইবার তোমার জন্য একদম ইজি, বলছে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে তোমার 0 হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে ধরে নিচ্ছি h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 0 হবে, তাহলে এখানে GH এর মান 0 হবে, তাই না? তাহলে ধরে নিচ্ছি যে GH এর মান তার মানে 0 হইতে হবে, তাহলে এটা 0 বসাও, 0 = এত। G কে এই পাশে নিয়ে আসো, 0 কে G দিয়ে ভাগ করলে 0ই হয়, শেষ। তাহলে G এর ঝামেলাটাও শেষ, তাহলে এই পাশটা 0 হয়ে গেল। তাহলে জিনিসটা হইলো 0 কি হইলো? তাহলে জিনিসটা হইলো 0 = 1 - 2h/r। এবার তুমি এটাকে এই পাশে নিয়ে আসো, 2h/r কে এই পাশে নিয়ে আসো, তাইলে এটা হয়ে যাবে, পরের লাইনটা এরকম হবে যে 2h/r এটা হচ্ছে 1, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসছো, প্লাস হয়ে গেছে। তো এখন r কে ওই পাশে পাঠায় দাও, r × 1 মানে কত? r, আর এই 2 কে ওই পাশে পাঠায় দাও, তাহলে r/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে h = হচ্ছে r/2, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6400, তাহলে 6400 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6400 কে 2 দিয়ে ভাগ করলে 3200। ওই বুঝতেই পারতেছো 64 রে 2 দিয়ে ভাগ করলে 32, তাহলে 32 ডানে 2টা শূন্য, 3200। তাহলে অ্যান্সার হচ্ছে 3200 কিলোমিটার। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমি মানগুলা বসাইলাম যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ 0 হবে, তো GH এর মান 0 বসাইলাম, বসায় দেখো আমি একটা পাইলাম, পরে এটাকে কাটাকাটি করে আলটিমেটলি h এর মান বের করলাম r/2। তাহলে r হচ্ছে 6400, এটাকে 2 দিয়ে ভাগ করলে 32, তাহলে 3200 কিলোমিটার। দেখো সূর্যের চারদিকে প্রদক্ষিণরত শুক্র পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাতে এত হইলে, আচ্ছা এই ক্ষেত্রে মনে রাখবা, কিচ্ছু মনে রাখার দরকার নেই, এগুলো একটু মুখস্থ। পৃথিবীতে 365 দিনে যদি 1 বছর হয়, শুক্রে 223 দিনে 1 বছর হয়, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রে 223 দিনে 1 বছর হবে। এই চ্যাপ্টার থেকে এগ্রি বা জিএসটি তো অনেক কিছু একটু মুখস্থ রাখতে হয়, আর রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো করতে গেলে, একদম টপ রেজাল্ট করতে গেলে। দেখো কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। তাহলে ন্যূনতম যেই বেগে নিক্ষেপ করলে সেটা মহাশূন্যে চলে যায় তাকে কি বলে? মুক্তিবেগ বলে। তুমি জানো তো, তাহলে পৃথিবীর মুক্তিবেগ কত? মুখস্থ এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। দুটি বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্ব উভয় দ্বিগুণ করা হলে এদের মধ্যে, এটা মধ্যে হবে, এদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে পূর্বের কত গুণ হবে?
ক্রিয়াশীল বলটা পূর্বের কত গুণ হবে? চলো আমরা একটু দেখি। ধরো বস্তুদ্বয়ের মধ্যকার ক্রিয়াশীল বল ছিল এরকম, জি m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। এখন বলছে দুইটা বস্তুর ভরই দ্বিগুণ করছে, তাহলে দুইটা বস্তুর ভরই তোমার দ্বিগুণ করছে, তাহলে পরবর্তী, তাহলে এফ প্রাইম, ধরো এদের পরবর্তী যে বলটা সেটা হবে এফ প্রাইম, তাহলে এফ প্রাইম ইজ ইকুয়াল টু হবে, জি তো সেম থাকবে, এবার এম এর জায়গায় তাহলে 2m হবে, কারণ দুইটা ভরই দ্বিগুণ করছে, দুইটা বস্তুর ভরই দ্বিগুণ করছে, তাহলে m1টা হয়ে যাবে 2m1। সেম ভাবে m2 হয়ে যাবে 2m2, দ্বিগুণ করছে, দুইটার ভরই দ্বিগুণ করছে, আবার উভয়ের দূরত্বটাও দ্বিগুণ করছে, তাহলে ডিটা এখন আর 2d হয়ে যাবে, দূরত্ব দ্বিগুণ মানে কি, আগে যেটা ডি ছিল সেটা 2d, তাহলে 2d হোল স্কোয়ার, তাহলে 2d আর দূরত্বের উপরে স্কোয়ার হয় হোল স্কোয়ার। এবার পরের লাইনটা দেখো তো, খুব কঠিন, দেখো 2 দুগুণে 4, 4টাকে সামনে দিয়ে দাও, তাহলে 4 ইন্টু জি m1 m2 ডিভাইডেড বাই, দেখো 2d কে হোল স্কোয়ার করলে হচ্ছে 4d স্কোয়ার, 4d স্কোয়ার, দেখো তো এই 4 4 কাটা, তাহলে আলটিমেটলি কিন্তু আগে যা ছিল তাই আসছে, অর্থাৎ জি m1 m2 বাই ডি স্কোয়ার, দেখো আগে যা ছিল তাই আসছে, কারণ 4 4 কাটা, তার মানে আলটিমেটলি আগেরটার সমানই হবে, দেখো আগেরটাই আসছে, তার মানে আগেরটার সমানই হবে। ক্রিস্টাল ক্লিয়ার, ইজি জিনিস। 10 কেজি ভরের দুটি বল, আচ্ছা এটা একটু প্রশ্নটা দাঁড়াও, প্রশ্নটা মনে হয় একটু তুলতে একটু ভুল করেছে, দেখি আমি। 1 মিটার, আচ্ছা এটা 1 মিটার হবে, হ্যাঁ 10 কেজি ভরের দুটি বল 1 মিটার দূরে রাখলে তাদের মধ্যের মহাকর্ষ বলের মান কত হবে? এটা তো একদম ইজি ভাই, মহাকর্ষ বলের মান কত? এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2, দেখো জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাহলে জি ইন্টু m1 m2, তাহলে 10 কেজি ভরের দুটি বল, দুইটারই ভর হচ্ছে 10, তাহলে m1 এর মানও 10, m2 এর মানও 10, আর 1 মিটার দূরে রাখছে, তাহলে দূরত্ব হচ্ছে 1 স্কয়ার। সূত্রটা কি? এফ ইজ ইকুয়াল টু, দেখো জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার, জি এর মান বসাইছি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, m1 হচ্ছে 10, m2 ও 10, দুইটাই 10 10 করে, আর দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে 1 স্কয়ার। বাকিটা তো এখন মনে হয় একদম ইজি, দেখো 1 তো চলে যাবে, 10 ইন্টু 10 মানে 10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -11, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার -9, আর সামনে থাকবে 6.67, বুঝতেই পারতেছো 10 ইন্টু 10 মানে 10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -11 মানে 10 টু দি পাওয়ার -9, তাহলে এত নিউটন বল, ঠিক আছে? তাহলে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তো অ্যান্সারে আসলে দেখি অ্যান্সারটা কি আছে, ঠিক আছে অ্যান্সারটা একটু তুলতে ভুল করছে, এটা -9 হবে, হ্যাঁ এখানে অ্যান্সারটা তুলতে ভুল করছে, -9 হবে, তো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে ওকে। তাহলে বুঝছো, সহজ জিনিস। সূর্যের গড় ঘনত্ব, আচ্ছা এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? সূর্যের গড় ঘনত্ব হচ্ছে 1410 কেজি পার মিটার কিউব, একটু মুখস্থ রাখবা, এটা একটু আসলে মনে রাখতে হবে। নিচের কোন তথ্যটি সঠিক? আচ্ছা এখানে জি এর মান কোথায় কত, জি এর মান কোথায় কত, এটাও একটু মনে রাখতে হয় এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারটি একটু মনে রাখার জিনিসপত্র বেশি, এটা মনে রাখবা হচ্ছে বিধারম, কি বিধারম, দেখো বিতে বিষুবীয় অঞ্চল, ঢাতে ঢাকা, রতে রাজশাহী, মতে মেরু অঞ্চল, জি এর মান কোথায় কত একটু আমরা এখন মুখস্থ রাখবো, বিধারম মনে রাখবা, বিষুবীয় অঞ্চল, ঢাকা, রাজশাহী, মেরু অঞ্চল। এবার আসো প্রত্যেকটায় জি এর মান হচ্ছে 9 পয়েন্ট সামথিং, এটা তো বুঝতেই পারতেছো যে প্রত্যেকটায় জি এর মান কত হবে, 9 পয়েন্ট সামথিং হবে, তো 9 পয়েন্ট বাদ দাও, বাকিগুলো মনে রাখো, চারটা সংখ্যা মনে রাখো, 780, 783, 790, 832, 780, 783, 790, 832, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.780, ঢাকায় জি এর মান হচ্ছে 9.783, রাজশাহীতে 9.790, মেরু অঞ্চলে 9.832। তো দেখো মেরু অঞ্চলটা মিলে গেছে, মেরু অঞ্চলে হচ্ছে তোমার জি এর মান হলো দেখো 9.832, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝছো বিধারম বিষুবীয় অঞ্চল, ঢাকা, রাজশাহী, মেরু অঞ্চল, আর 780, 783, 790, 832, দ্যাটস ইট। তাহলে মেরু অঞ্চলে 9.832, ঢাকা রাজশাহীতে 9.790, ঢাকায় 9.783, বিষুবীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে 9.780। তো দেখো হয়ে গেছে, ঠিক আছে তাহলে আমরা পারবো।
কোনো বস্তুকে কত বেগে নিক্ষিপ্ত করলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না? মুক্তিবেগের সমান। সমস্যাটা হয়েছে পৃথিবীতে মুক্তিবেগ তুমি খালি সারা জীবন পড়ছো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটারে যদি কেউ মাইলে কনভার্ট করে এটা আসবে প্রায় হচ্ছে 7 মাইল পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারতেছো? তুমি তো সারা জীবন খালি কিলোমিটার পার সেকেন্ড পড়ছো, এটা কেউ মাইলে কনভার্ট করলে এটা হয়ে যাবে 7 মাইল পার সেকেন্ড। ঠিক আছে, তো 7 মাইল পার সেকেন্ড, দেখো 7 এর একদম কাছে হচ্ছে 6.95, তাহলে 6.95 মাইল পার সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আর যদি ঘন্টায় প্রকাশ করো এটাও আসতে পারে 25,000 মাইল পার ঘন্টা, 25,000 মাইল পার আওয়ার। ঠিক আছে, ওকে। মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কোনটা বলো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হচ্ছে একক। ওকে, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? চলো, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু বের করার সূত্র হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে মনে করো আগের জি, এখন নতুন জি কত হবে দেখি। তাহলে নতুন জি প্রাইমের ক্ষেত্রে কি বলছে? বড় হাতের জি তো সেম থাকবে, বলছে পৃথিবীর ভর দ্বিগুণ হইল, তাহলে এম এর জায়গায় হবে 2m। আবার ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তাহলে ব্যাসার্ধ আর এর জায়গায় হবে টোয়াইস আর হোল স্কোয়ার, তাহলে জিনিসটা হবে টোয়াইস আর হোল স্কোয়ার। এবার তুমি খেয়াল করো তো কত হয়, দেখো দেখো জিনিসটা এরকম হয় যে 2টা আগে নিয়ে আসি, তাহলে এটা জিএম আর 2 আর হোল স্কোয়ার মানে হচ্ছে 4r স্কোয়ার। এবার দেখো তুমি দেখো 2 আর 4 কাটা হাফ, তাহলে জিনিসটা হয়ে গেল হাফ ইন্টু জিএম বাই আর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু আসলে জিএম বাই আর স্কোয়ার। তাহলে এই যে জিএম বাই আর স্কোয়ার এটা কিন্তু আগের জি, খেয়াল করো এই যে জিএম বাই আর স্কোয়ার এটা কিন্তু আমাদের আগের জি ছিল, তার মানে আমাদের জি প্রাইম ইজ ইকুয়াল টু কি আসলো? জি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু আগের জি, অর্থাৎ আগেরটার অর্ধেক হবে, তাহলে হাফ জি হবে। ঠিক আছে, তাহলে আগেরটার অর্ধেক হবে। এবার চলে আসো, অসীমে মহাকর্ষীয় বিভবের মান কত? ভাইয়া একটু আগে পড়াইছি, মহাকর্ষীয় বিভব বের করা সূত্র মাইনাস জিএম বাই আর। তো এখানে আর হচ্ছে দূরত্ব, অসীমে হইলে দূরত্ব হচ্ছে ইনফিনিটি, অসীমে হইলে দূরত্ব হচ্ছে ইনফিনিটি। তো কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে তার মান শূন্য হয়, ইনফিনিটি দিয়ে ভাগ করলে তার মান অলওয়েজ জিরো হয়। ঠিক আছে, অলওয়েজ জিরো, অলওয়েজ জিরো, তাহলে জিরো, তাহলে মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে শূন্য, জিরো। ঠিক আছে, ওকে। এবার আসো, কোথায় পৃথিবীর মহাকর্ষীয় তীব্রতা বেশি? ভাই তোমাকে আবারও বলতেছি, মহাকর্ষীয় তীব্রতার আরেকটা নাম হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে একটু আগে থিওরিতে পড়াইছি মহাকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষজ ত্বরণের মান সমান, তাহলে এখানে মহাকর্ষীয় তীব্রতা বা মহাকর্ষীয় প্রাবল্য বলতে অভিকর্ষজ ত্বরণকে বোঝানো হচ্ছে, কারণ মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতার মান অভিকর্ষজ ত্বরণের সমান এবং সূত্রটা একই। তাহলে এটা আসলে মহাকর্ষীয় তীব্রতা বলতে প্রাবল্য বা মহাকর্ষীয় আসলে ত্বরণকে বোঝাচ্ছে। বলো তাহলে জি এর মান তাহলে কোথায় বেশি বলো? তাহলে জি এর মান সবচেয়ে বেশি, তাহলে এখন কোথায়? এটাই আনসার, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, এটা তো একটা বাচ্চাও জানে। এটাই হচ্ছে কাহিনী। সূর্যের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় 27 গুণ, এটা একটু মুখস্থ রাখবা। সূর্যের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় 27 গুণ, আগের আমলের প্রশ্ন এগুলা। আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এটাও একটু মনে রাখতে পারো, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের 5 গুণ, তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের ত্বরণের হচ্ছে 5 গুণ, এটা একটু মনে রাখবা। তাহলে সূর্যের ত্বরণটা পৃথিবীর ত্বরণের 27 গুণ আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণটা চাঁদের 5 গুণ। ঠিক আছে, আধুনিক ভর মাপার যন্ত্রে চিনি ক্রয় করলে কোন জায়গায় 1 কেজি চিনি ক্রয় করা লাভজনক হবে? আচ্ছা, কোন জায়গায় 1 কেজি চিনি ক্রয় করলে হচ্ছে লাভ হবে? খেয়াল করো, বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে তুমি একটু খেয়াল করো যে বিষুবীয় অঞ্চলে কিন্তু জি এর মান কম। তাহলে তুমি চিন্তা করো, ধরো তুমি মেরু অঞ্চলে 10 নিউটন ওজনের একটা বস্তু কিনবা, তাহলে সেই জিনিসটা তুমি যদি এখন বিষুবীয় অঞ্চলে কিনো, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হয়, ওজন কম, তাহলে মেরু অঞ্চলে যেটা 10 নিউটন ছিল দেখবে এটা বিষুবীয় অঞ্চলে এসে 8 নিউটন হয়ে যাবে।
তাহলে 8 নিউটন হইলে তুমি তো দোকানদারের বলছো যে ভাই আমারে 10 নিউটন মিষ্টি দেন, কথার কথা। মানে আধুনিক ভর মাপার যন্ত্রে হচ্ছে তোমার সরাসরি ওজনটাকে নিউটন এককে প্রকাশ করা হয়, সরাসরি ওজনকে নিউটন এককে প্রকাশ করা হয় আধুনিক ভর মাপার যন্ত্রে। তাহলে ধরো তুমি মেরু অঞ্চলে দোকানদারে বলছো যে ভাই আমারে 10 নিউটন মিষ্টি দেন, সে তোমারে 10 নিউটন দিছে। তুমি বিষুবীয় অঞ্চলে এসে একই কথা বলতেছো যে ভাই আমারে 10 নিউটন মিষ্টি দেন। সমস্যাটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, তো জি এর মান কম হইলে মেরু অঞ্চলে যেটা 10 নিউটন ছিল বিষুবীয় অঞ্চলে দেখবে এটা 8 নিউটন হয়েছে। তাহলে সেইটা তো তোমারে দিচ্ছেই, সাথে 2 নিউটন কিন্তু তখন আরো এক্সট্রা দিচ্ছে। তাহলে তোমার কি লাভ হলো না? এটাই হচ্ছে ব্যাপার, যে মেরু অঞ্চলে তুমি 10 নিউটন মিষ্টি কিনলে, আরেকবার রিক্যাপ করি, মেরু অঞ্চলে 10 নিউটন মিষ্টি কিনলে তুমি 10 নিউটন মিষ্টি পাচ্ছ। বিষুবীয় অঞ্চলে যেহেতু জি এর মান কম, ওজনও কম, তো মেরু অঞ্চলে ধরো যেটা 10 নিউটন ছিল, বিষুবীয় অঞ্চলে সেটা হলো 8 নিউটন। তাহলে সেই 8 নিউটন মানে ওটা তো দিচ্ছেই তোমারে, তাহলে মেরু অঞ্চলের 10 নিউটনটা বিষুবীয় অঞ্চলে এসে হয়ে গেছে 8 নিউটন। তাহলে সেটা তো তোমারে পুরাটা দিচ্ছেই, সাথে আরো 2 নিউটন এক্সট্রা তোমারে মিষ্টি দিচ্ছে। তাহলে তোমার লাভ হইলো, বেশি মিষ্টি পাইলা। এই জন্য বিষুব রেখায় ক্রয় করা হচ্ছে লাভজনক আর কি। ঠিক আছে, এখানে আসলে কেজি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভর, 1 কেজি ভর। হ্যাঁ, মানে এটা আসলে কেজি দেখে অনেকে কনফিউজ হতে পারে, ভাই কেজি তো ভরের একক। এটা আসলে ওজন বুঝাইছে, 1 নিউটন চিনি। এটা প্রশ্নটা একটু ভুল ছিল, 1 নিউটন চিনি হবে আর কি, অনেক আগের প্রশ্ন এগুলা। ধরো 1 নিউটন চিনি। আচ্ছা, কোনটি মহাকর্ষীয় বিভবের একক নির্দেশ করে? বিভব, বিভব বলতে কাজ বুঝায়। প্রতি 1 কেজি ভরের বস্তুর জন্য কাজকে বিভব বলে, অলওয়েজ মনে রাখবা। মহাকর্ষীয় বিভব হচ্ছে অসীম থেকে ওই যে প্রতি 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে আনতে যেই পরিমাণে কাজ হয়। তাহলে ধরো অসীম থেকে প্রতি 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে আনতে যদি এক্স জুল পরিমাণ কাজ হয়, তাহলে বিভব হচ্ছে এক্স জুল পার কেজি, অর্থাৎ প্রতি 1 কেজি বস্তুর জন্য যত জুল কাজ তাকে বিভব বলে, তার মানে জুল পার কেজি। এই জন্য বিভবের একক হচ্ছে তোমার জুল পার কেজি। আর প্রশ্নটা হচ্ছে অপশনে জুল বলে কিছু নাই, জুল পার কেজি বলে দেখো অপশনে কিছু নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বলো জুল মানে কি? কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে ভর, সরি, কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে জুল, তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন। বল, বল মানে নিউটন, তাহলে 1 নিউটন ইন্টু সরণ 1 মিটার, এস মানে সরণ 1 মিটার। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন মিটার। তাহলে জুলের বদলে তুমি 1 নিউটন মিটার বসাও, তাহলে জুলের বদলে নিউটন মিটার বসাও, তাহলে নিউটন মিটার পার কেজি। একই কথা, বুঝছো? যে প্রতি 1 কেজি বা পার কেজি বস্তুর জন্য যত জুল কাজ হয় তাকে বিভব বলে। তাহলে পার কেজির জন্য যত জুল, মানে জুল পার কেজি হচ্ছে মহাকর্ষীয় বিভবের একক। বাট প্রবলেম হচ্ছে জুল পার কেজি অপশনে নাই। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে বল গুণ সরণ। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার, অর্থাৎ জুল মানে হলো নিউটন মিটার। তাহলে জুলের বদলে নিউটন মিটার বসাও, তাহলে নিউটন মিটার পার কেজি। দেখো অপশনে আছে নিউটন মিটার পার কেজি। ঠিক আছে, ওকে। তাহলে একটু বের করতে হবে তোমাকে। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, অভিকর্ষ ত্বরণ কত হবে? এই যে এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা কি? চাঁদের অভিকর্ষ ত্বরণ জিএম, এটা হবে পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ তাকে স্কোয়ার করতে হবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, 4 কে স্কোয়ার করো, 4 স্কোয়ার, ডিভাইডেড বাই পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাহলে ভরের গুণটা নিচে আসবে, ইন্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি। এবার দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এটা 81। আচ্ছা, এবার একটু চিন্তা করে, এটাকে 81 না ধরে মনে মনে 80 ধরো। দেখো এটা একটা শর্টকাট টেকনিক আছে, 81 না ধরে তুমি মনে মনে এটারে 80 ধরো। তাহলে 80 ইন্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। দেখো তাহলে 5 16 80, 16 একে 16, 5 16 80, তাহলে 5 ভাগের 1 ভাগ। তাহলে দেখো অঙ্কের মাধ্যমে বের করলে এটা আসলে 5 ভাগের 1 ভাগ আসে। তার মানে দেখো চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মোটামুটি 5 ভাগের 1 ভাগ। এখন ধরো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ধরো তুমি 9.8 না ধরে তুমি 10 ধরো। দেখো কেমনে বের করতে হয়, তাহলে 5 ভাগের 1 ভাগ। এবার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ তুমি 10 ধরো, 10 ধরে করো, তাহলে 10 কে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে 2। তাহলে তোমার অ্যান্সারটা 2 এর কাছাকাছি কিছু একটা আসবে। তো 2 এর কাছাকাছি আসবে, অপশনে একটাই অপশন আছে 1.96, যেটা 2 এর কাছাকাছি, দ্যাটস দ্য অ্যান্সার। বুঝছো? তাহলে শর্টকাটটা কি?
পৃথিবীর ব্যাসার্ধ যত গুণ সেটাকে স্কোয়ার করে পৃথিবীর ভর যত গুণ সেটা নিচে রেখে ইন্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, ত্বরণ বলে ত্বরণ। তাহলে এইভাবে করলে 4 স্কোয়ার মানে 16 আর এটা 81, 81কে তুমি মনে মনে 80 ধরো, তাহলে 5 16 80, তাহলে এটা নিচে 5, তাহলে g/5। এখন ধরো পৃথিবীর অভিকর্ষ ত্বরণকে তুমি 9.8 না ধরে 10 ধরো, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করো 2 হয়, তার মানে চাঁদের অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 5 ভাগের 1 ভাগ আসছে অঙ্কে, তাহলে 10 ধরলে 10 5 2, তাহলে অ্যান্সারটা 2 এর কাছাকাছি। তো 2 এর কাছাকাছি একটাই অপশন আছে, সেটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এবার আসো পৃথিবীর ঘনত্ব কত। আচ্ছা, এটা পৃথিবীর ঘনত্ব এত হলে এটা প্রশ্নই উঠে নাই, ঠিক আছে, এটা বাদ, প্রশ্নই উঠে নাই পুরাটা। যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে, আচ্ছা কৃত্রিম উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে, আর কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। তাহলে কৃত্রিম উপগ্রহ, তাহলে আচ্ছা দেখো, যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে, বলো পৃথিবী থেকে যদি কোনো একটা কৃত্রিম উপগ্রহকে স্থির মনে হয়, পৃথিবী থেকে দেখলে যদি কোনো একটা কৃত্রিম উপগ্রহকে স্থির মনে হয় সেটাকে ভূস্থির উপগ্রহ বলে। তাহলে পৃথিবী থেকে কোনো একটা কৃত্রিম উপগ্রহকে দেখলে যদি স্থির মনে হয় তাহলে এটা অ্যাকচুয়ালি ভূস্থির উপগ্রহ। আর এই ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। অ্যান্সার হচ্ছে পার্কিং কক্ষপথ। আর এটার পর্যায়কাল কত? পৃথিবীর পর্যায়কাল 24 ঘন্টার সমান। কে সর্বপ্রথম মহাকর্ষীয় ধ্রুবক নির্ণয় করেন? অনেক আগের প্রশ্ন, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে, হেনরি ক্যাভেন্ডিশ। একটু মনে রাখতে পারো। পৃথিবীর গড় ঘনত্ব বলছিলাম মুখস্থ রাখতে, 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব, বলছিলাম মুখস্থ রাখতে 5.5 ইন্টু 10 কিউব। এই চ্যাপ্টারে অনেক কিছু একটু মনে রাখতে হয় অ্যাগ্রির জন্য। তাহলে 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। তো দেখো এটা 5.5 এর কাছাকাছি আসে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো সবচেয়ে কাছে 5.49 মানে কি 5.5ই তো। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর মান শূন্য হবে? একটু আগে পড়লাম না, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর মান শূন্য হবে, একটু আগে করছি যে GH ইজ ইকুয়াল টু, তখন সূত্রটা হবে G ইন্টু উপরে উঠলে সূত্রটা হচ্ছে টুয়াইস H/R। ওই যে লেভেল আপ, উপরে উঠছে লেভেল আপ হয়েছে, 2 নম্বর লেভেলে চলে গেছে 2। এবার আসো, বলছে শূন্য হইতে হবে, তাহলে GH এর মান শূন্য হইতে হবে, যে কত উচ্চতায় শূন্য হবে। তাহলে কত উচ্চতায় শূন্য হবে বললে আসলে GH এর মান শূন্য। তাহলে এটা যদি শূন্য হয়, শূন্যরে তুমি এই G দিয়ে ভাগ করো, শূন্য হবে, তাহলে এটা আলটিমেটলি 0। আর এগুলা পুরাটাই বাদ চলে গেল, সহজ এটা। তার মানে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসো, তার মানে হচ্ছে টুয়াইস H/R ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বাকিটা আমার মনে হয় তুমি পারবে, একটু আগে করাইছে এরকম একটা ম্যাথ। আর কে এই পাশে নিলে হচ্ছে আর কে পরে 2 দিয়ে ভাগ করলে R/2, তাহলে H এর মান তখন আসবে হচ্ছে R/2। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আনসার। একটি পাথরকে চাঁদ থেকে পৃথিবীর পৃষ্ঠে আনা হলে কি পরিবর্তন হবে? দেখো ভর একই থাকবে কিন্তু ওজনের পরিবর্তন ঘটবে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সবচেয়ে সঠিক উত্তর। দেখো ভর একই থাকবে কিন্তু ওজনের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান কত? ভূপৃষ্ঠে ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো কত ইজি প্রশ্ন আসে। একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা বা একদিন। দেখছো যা পড়াইছি তার থেকে। ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ক্রান্তীয় অঞ্চল, আচ্ছা ক্রান্তীয় অঞ্চল আর বিষুবীয় অঞ্চল অনেক সময় একই অর্থে ইউজ করা হয়। ক্রান্তীয় অঞ্চল আর বিষুবীয় অঞ্চল একই অর্থে ইউজ করা হয়। তাহলে তুমি চিন্তা করো, বিঢা-রম, তাহলে বিষুবীয় অঞ্চল 780 দিয়ে শুরু, তাহলে ক্রান্তীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চলে জি এর মান 780। ওই যে 780, 783, 790, 832, 780, 783, 790, 832 মুখস্থ হয়েছে। তাহলে বিষুবীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে 780, 9.780 শেষ। এগুলো একটু মুখস্থ, অনেক আগে আসছে। 1957 সালের 4 অক্টোবর সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে, এটার নাম হচ্ছে স্পুটনিক 1। এটা একটু ইতিহাস। সোভিয়েত ইউনিয়ন ওই দিনে হচ্ছে স্পুটনিক 1 নামে একটা কৃত্রিম উপগ্রহ হচ্ছে প্রেরণ করে। এগুলো একটু এখন লাগবে না এগুলা। জি এর মান সর্বাপেক্ষা বেশি হচ্ছে কোথায় বলো? মেরুতে। মেরুতে জি এর মান সবচেয়ে বেশি, বাট অপশনে কোথাও মেরু নাই। তাহলে অপশনে যদি মেরু না থাকে তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে জি এর মান বেশি, কারণ আমরা জানি ভিতরে নামলেও জি এর মান কমে যায়, উপরে উঠলেও জি এর মান কমে যায়, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান, আচ্ছা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান জি হলে বলছে চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কত? আমি তোমাকে সবসময় বলছি যে অঙ্ক দিয়ে যদি আসে তাহলে 5 ভাগের 1 ভাগ হয়, আর অঙ্ক ছাড়া এটা সরাসরি বলছে না। দেখো
অঙ্ক দিয়ে আসলে 5/1 কিরকম হয়, যে দেখো একটু আগে আমরা একটা অঙ্ক করছি, অঙ্কে যদি কোনো মান দেওয়া থাকে দেখো সেই ক্ষেত্রে তোমার কি আসতেছে, অঙ্কে কোনো একটা মান দেওয়া থাকলে দেখো সেই ক্ষেত্রে কিন্তু 5/1 আসতেছে চাঁদের অভিকর্ষ ত্বরণ। অঙ্কের মান দেওয়া ছিল পৃথিবীর ভর 81 গুণ, ব্যাসার্ধ 4 গুণ, এই সমস্ত হাবিজাবি মান দিয়ে যদি অঙ্ক বলে তখন চাঁদের অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের হচ্ছে 5/1 হয় অঙ্ক দিয়ে বললে। বাট অঙ্ক ছাড়া বললে, যেমন এখানে কোনো অঙ্ক দেয় নাই, কোনো মান দেয় নাই যে পৃথিবীর ভর কত গুণ, হাবিজাবি কিচ্ছু বলে নাই, সরাসরি বলছে যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি হইলে চাঁদের অভিকর্ষ ত্বরণ কত, কোনো অঙ্ক দেয় নাই। অঙ্ক ছাড়া বললে এটার হচ্ছে 6/1 হয়। তাহলে অঙ্ক সহ বললে মান টান দিয়ে দিলে 4, 81 এগুলো দিয়ে দিলে 5/1, 4, 81 না দিলে অঙ্ক ছাড়া যদি ডিরেক্ট প্রশ্ন করে যে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত, তাহলে 6/1। তাহলে 6/1 মানে হচ্ছে g/6, তাহলে অ্যান্সার হচ্ছে g/6। ঠিক আছে, অঙ্ক ছাড়া বললে 6/1। ভূপৃষ্ঠের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সুড়ঙ্গ করে একটি টেনিস বল ছেড়ে দেওয়া হলো, ভূকেন্দ্রে ওজন কত হবে? পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, ওজন 0। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, ওজন 0। আর এখানে আরেকটা জিনিস একটু এক্সট্রা মনে রাখো, এটা একটু এক্সট্রা তথ্য একটু মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে যদি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা গর্ত করো, সেই গর্তের মধ্যে যদি কোনো একটা বস্তু ছেড়ে দাও, এটা কিন্তু সরল দোলন গতিতে দুলতে থাকবে, বুঝছো? এটা একটু মাথায় রাখো। এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা গর্ত করে যদি বস্তুকে ছেড়ে দাও, এটা সরল দোলন গতিতে দুলতে থাকবে, সরল দোলকের মতো দুলতে থাকবে, আসতে পারে কিন্তু পরীক্ষায়। কোনো বস্তুকে অসীম দূরত্বে সরাতে যেই কাজ করতে হয়, আচ্ছা বিভবের সূত্রকে দেখো, বিভবের সূত্র কি? v = -gm/r। এই বিভবের সূত্রকে বস্তু -gm/r মনে রাখবা। এই বিভবের সূত্রকে তুমি যদি বস্তুর ভর দিয়ে গুণ করো, ধরো বস্তুর ভর হচ্ছে m, তাহলে কাজ পাওয়া যায়। তাহলে কাজ হচ্ছে আসলে বিভব ইনটু বস্তুর ভর, কাজ বের করার সূত্র হচ্ছে, তাহলে বিভবের সূত্রকে জাস্ট বস্তুর ভর দিয়ে গুণ করলে মোট কাজ পাওয়া যায়। তাহলে এখন মাইনাস চিহ্নটাকে আমরা বের করে নেই, কারণ মাইনাস বলতে জাস্ট ওই দিক বুঝাচ্ছি বা এখানে একটা কিছু ব্যাপার আছে, ঋণাত্মক কাজ বোঝাচ্ছি। শুধু মান নিয়ে চিন্তা করলে মাইনাসটাকে বাদ দিয়ে দেই, শুধু মান নিয়ে চিন্তা করতেছি আমরা, ঋণাত্মক কাজগুলোকে বাদ দিয়ে জাস্ট পজিটিভলি নেই, তাহলে বিভবের মানকে বস্তুর ভর দিয়ে গুণ করলে কাজ পাওয়া যায়। তাহলে gm/r কে ছোট হাতের m দিয়ে গুণ করলে কাজ পাওয়া যায়, তাহলে অ্যান্সারটা হবে gmm/r। তাহলে w = gmm/r, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর কেন্দ্রস্থলে কত? পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা এবং মান কত? একটু আগে বের করছি, আজকে একদম শুরুর দিকে বের করছি, করে দেখাইছি। মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, মানটা ঠিক আছে। আর ওইটা কত আসছিল? L³ m−1 T−2, এটাই মনে হয় না? আমরা একটু আগে বের করছিলাম, আমরা একটু আগে একদম ক্লাসের শুরুর দিকে এটা পড়াইছিলাম, তো শুরুর দিকে এটা একটু দেখে নিই, আমরা বের করছিলাম না, মনে আছে? ওইটাই তারপরও আমরা একটু দেখি কত ছিল, এটা তো মুখস্থ না, আসলে বের করছিলাম আমরা, মান তো জানি। আচ্ছা, মাত্রা আসছিল m−1 L³ T−2, হ্যাঁ ঠিক আছে, L³ m−1 T−2। ওকে, L³ m−1 T−2 আর মানটা ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, নিম্নের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা? দেখো আবার আসছে একই প্রশ্ন, পারবা না? তাহলে m−1 L³ T⁻²। জি এর মান কোথায় শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 আর মেরু অঞ্চলে সর্বোচ্চ। পৃথিবী থেকে আদিবেগে এবং ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে একটি রকেট নিক্ষেপ করা হলো, ন্যূনতম বেগ কত হলে রকেটটি পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করতে পারবে? দেখো অনেক কাহিনী করে একটা প্রশ্ন করছে না, যে হাবিজাবি করা হয়েছে, এত বেগে নিক্ষেপ করা হয়েছে, এইগুলা কিচ্ছু না। কনসেপ্ট হচ্ছে ভাই, তুমি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, নাকি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, নাকি 180 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, যা খুশি করো, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলকে অতিক্রম করতে গেলে তাকে মুক্তি বেগের সমান বেগে নিক্ষেপ করতেই হবে। তুমি যেমনি করো, এটা 30 ডিগ্রি কোণে করো, নাকি 0 ডিগ্রি কোণে করো, নাকি 180 ডিগ্রি কোণে করো, যা খুশি করো, পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে তুমি যদি চাও অভিকর্ষ বলকে অতিক্রম করে সে চলে যাক, অবশ্যই তাকে
ন্যূনতম মুক্তিবেগের সমান বেগে নিক্ষেপ করতে হবে, কোনো কাহিনী নাই এখানে। সো ইচ্ছা করে প্রশ্নটা পেঁচাইছে, অনেক বোকা ছেলে মেয়ে আছে চিন্তা করবে 30 ডিগ্রি কোণে, না জানি কত কঠিন কোশ্চেন। না, কনসেপ্ট একদম নর্মাল। তুমি যেমনি নিক্ষেপ করো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, সখিনা ডিগ্রি, গরু ডিগ্রি, হাতি ডিগ্রি, যত কোণে নিক্ষেপ করো, যাই করো, মুক্তিবেগের সমান বেগে নিক্ষেপ করলেই একমাত্র সেটা মহাকর্ষ বা অভিকর্ষ বলের বাধাকে অতিক্রম করে চলে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে মুক্তিবেগের সমান বেগে নিক্ষেপ করতে হবে, যা খুশি হোক। তাহলে অ্যান্সার হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে কনসেপ্ট। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে। তো দেখো এখানে সুন্দর করে লেখা আছে এগ্রি জিএসটি আর ইউ এক্সাম ব্যাচে তোমরা চাইলে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো www.dmcstationbd.com এই ওয়েবসাইটে। যে আমি জানি আমরা তো ক্লাসগুলা বাচ্চা তোমাদের জন্য ফ্রি করতেছি, এই ক্লাসগুলা দেখবা, প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস শিটটা আমি তোমাদের হলো প্রথম কমেন্টে হচ্ছে দিয়ে দিব পিডিএফে, ঠিক আছে? এবং এটা কোথায় দিব, এই ভিডিওটা বা এই প্র্যাকটিস শিট সবকিছু আমি কোথায় দেবো একটু তোমাদেরকে দেখায় দিই। আমি আবার একটু তোমাদেরকে দেখায় দিই। এই যে ভার্সিটি স্টেশন, ইউটিউবে সার্চ দিবা VARSITY স্টেশন, STATION, কোনো স্পেস দিও না, স্পেস না দিলে দেখবো আমাদের ভার্সিটি স্টেশন চ্যানেলটা পাবা। অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল আইকন প্রেস করে রাখবা। এইখানে হচ্ছে ভিডিওটা আপলোড হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবা এই পিডিএফ এর লিঙ্কটা আমি দিয়ে দিছি। আর ভার্সিটি স্টেশন এই গ্রুপটাতে তুমি জয়েন হয়ে যেতে পারো। ভার্সিটি স্টেশন গ্রুপটা জয়েন হয়ে যাও, জয়েন হয়ে গেলেই হচ্ছে তোমার সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে? ওকে। আর সাথে হচ্ছে অবশ্যই ফ্রিতে যদি ক্লাস করতে চাও ভাই, ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে সার্চ দিও, ক্লাসগুলা করে ফেলতে পারবা। ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিলেই তুমি ক্লাসগুলা করে ফেলতে পারবা। সাথে হচ্ছে তুমি যদি আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে যুক্ত হইতে চাও, আবার মনে করায় দেই www.rtdslive.com। তোমার এটা গুগল ক্রোম ব্রাউজার বা অপেরা মিনি ব্রাউজার, গুগল ক্রোমে সমস্যা হলে অপেরা মিনি ব্রাউজারে চলে যাবা। ব্রাউজার দিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন করে তুমি জাস্ট এই দুরন্ত প্রয়াস 5.2s রিস্টার্ট হোম পেজেই খুঁজে পাবা, ক্লিক করবা, বিস্তারিত দেখো, ক্লিক করবা, কোর্সটি কিনুন, ক্লিক করে এই যে পেমেন্ট করে ক্লিক হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে এগ্রি জিএসটি পড়াশোনার পাশাপাশি যদি তুমি ফ্রি এক্সাম ব্যাচ দিতে চাও, দেখো এক্সাম তোমার হয়তো প্র্যাকটিসের জন্য লাগবেই, তো একটা এক্সাম ব্যাচে যুক্ত হইলে কৃষি, জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি সব কিছু কাভার হয়ে যাবে। যদি যুক্ত হয়ে যেতে চাও দিয়ে তুমি হচ্ছে এটা যাবে। এটা কোথায় পাবা? www.dmcstationbd.com, DMC স্টেশন STATION DMCstationbd.com এ যে তুমি ক্লিক করে তুমি পে করে তুমি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা, আশা করি ক্লিয়ার। তুমি যুক্ত হয়ে যেতে পারবো, একই ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবা বা লগ ইন করবা, তারপরে হচ্ছে তুমি হোম পেজে এটা পেয়ে যাবা, ক্লিক করবা, ক্লিক করে দেখবা যে কিভাবে হোম পেজে পেয়ে যাবা। এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, কোর্সটি কিনুনে ক্লিক করবা। সেমভাবে আমাদের মেডিকেল কোর্সও চাইলে সেমভাবে কিনতে পারবা rtdslive.com থেকে। তো এখানে পে করলেই হয়ে যাবে। আর এখানে বিকাশের পাসওয়ার্ড চাইতে পারে, ভয় পাওয়ার কিছু নাই, এটা আমার কাছে আসবে না, এটা বিকাশের কাছেই থাকবে। আমাদের বিকাশে অনেক সময় এরকম লাখ লাখ টাকা থাকে, আমরা অনলাইনে কিনতে গেলে এইভাবেই পে করি, এটা একদম সেফ। এই পিন নম্বরটা আমার কাছে আসবে না, এটা বিকাশের কাছেই থাকবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। বা দোকান থেকে কিনতে গেলে অনেকে ভয় পেয়ে যায়, দোকানদার দিতে চায় না, বলবা যে এটা বিকাশের কাছেই থাকবে, এটা টেনশন করার কিছু না, এটা অনলাইন ট্রানজ্যাকশন, সারা দুনিয়াতে এভাবেই ট্রানজ্যাকশন করে, এটা বিকাশের কাছে থাকে, আমাদের কাছে আসে না, ঠিক আছে? ভালো থাকো তাহলে, সুস্থ থাকো। তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে। এই নোটটা হচ্ছে আমি তোমাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখতেছি, এটা আমি ফেসবুক পেজেও দিয়ে রাখতেছি, দেখে নিও। আর আমার জন্য দোয়া করো, এরকম প্রত্যেকটা ক্লাস ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এগ্রির জন্য, রাজশাহী ইউনিভার্সিটির জন্য হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাস, আর হচ্ছে জিএসটির জন্য হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যতগুলা ক্লাস আছে সবগুলো আমরা হচ্ছে দিব, ঠিক আছে? আর রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে আইসিটিও আসে, সেটার জন্য আমরা ক্লাস নিব, ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য হচ্ছে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।